সেদিনকে জিতেন্দ্র দেখলো যে ওই ব্ল্যাকবোর্ডের ওপরে একটা লোকের কেউ পোস্টার মেরে গেছে, একটা চেহারা, ফর্সা, ঝাঁটা গোঁপ, পোস্টারের তলায় বার্তা রথ আসছে, লালকৃষ্ণ আডবাণী। বালাচন্দন, ভিএস অচ্যুতানন্দন, প্রকাশ কারাট, রামচন্দ্রন পিল্লাই, সীতারাম ইয়েচুরি, ইকে নায়ানার, এরা সবাই অ্যান্টি। এখন তারপর ঝড় এলো, মানে ঝড় এলো যাকে। मेरा एक ही संदेश है कि वो राज धर्म का पालन करें। বাজপেয়ী সাইক্লোন, আমরা এখনও রিলসে দেখি ওই বিখ্যাত কোট যে 7 का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेंगे बिगड़ेंगे, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। এবারে নিশুতি রাতে ওই সার্কিট হাউসের ছাদে 50টা চেহারা, স্পেশাল ফোর্স। তো দরজায় টোকা পড়লো, কি চাই ভাই? এখানে বললো স্যার আমাদের সঙ্গে যেতে হবে। একটা সিদ্ধান্ত ছিল ইউপি ঢোকার আগে লালু আদবানিকে অ্যারেস্ট করবে। তো সাহেব তখন আর মানে যাদব রাজা কে হবে বেসিক্যালি। লালু আদবানিকে সরাসরি দাঙ্গা যাত্রা বলেছে, হট করে গরম হয়ে গেছে, বলছে যে দেখতা হোক কোন মা কা দুধ পেঁয়াজ মেরা রাতে যাত্রা ঢুকেগা। তো 1990 সালেই ধরুন, আমি বলছি 22শে অক্টোবর, দিওয়ালি 4 দিন পর, 30 দিনের মধ্যে ডাকাতদের খতম করব, নইলে আমি পদত্যাগ করব। আচ্ছা, বহু জায়গায় ছিঁচকে চোর, নিরীহ গ্রামবাসী গুলি করে মেরে দিয়ে বোঝে ডাকাত। পুঁজিকে ঠাকুর সম্প্রদায়ের ঠাকুররা চামারদের হত্যা করছে বলে। এখন এর বিরুদ্ধে প্রতিবাদ কে করছে? প্রতিবাদ করছে কিন্তু মুলায়ম সিং যাদব। তো ফুলনের একটা হিস্ট্রি আছে, ফুলন বলতেন যে আগলে জন্ম में हम भले ही जानवर बन जाए पर इस तरह के औरत नहीं बनना चाहते। 1992-তে আপনার বাবরি যে ঘটনা, প্রচণ্ড ভিড়ে টানাটানি আতঙ্ক, হঠাৎ বাবার হাতটা ছেড়ে গেছে। সন্ধ্যেবেলা খবর আসছে বাবা কাকা দুজনেই লাশ হয়ে গেছে। তো কুলদীপ নায়ার আবার বলছেন ওই নিয়োগী ব্রাহ্মণ তো পিভি, তো উনি নাকি বাবরি মসজিদ ধ্বংসের সময় পুজো করছিলেন। কিন্তু এটা বোধহয় জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে কোথাও না কোথাও, যে যদি অরঙ্গজেব সোমনাথ মন্দির ধ্বংস করেছেন বা গজনির সুলতান মাহমুদ মন্দির ধ্বংস করেছেন বলে তাকে নিন্দা করা যায়, তাহলে একটা মসজিদ ধ্বংসকেও কি একইভাবে নিন্দা করা যায় না? নমস্কার, বই থেকে আপনাদের স্বাগত। আমি এই চেয়ারে বসে আছি মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে আবার আমরা একজন লেখকের সাথে কথা বলবো। আজকের যিনি লেখক তিনি মূলত রসায়নের মানুষ, কিন্তু উনি রসায়ন নিয়ে কথা বলবেন না। দীর্ঘকাল ধরে উনি রিসার্চ করেছেন এবং মানুষের মূলত রাজনীতিবিদদের রসায়ন নিয়ে এখন ওনার ইন্টারেস্ট। উনি বই লিখেছেন, যেটা আপনাদেরও অনেকেই কমেন্টে করেছেন আমাদেরকে, যে আধুনিককালের ইতিহাস, আধুনিককালের রাজনীতি নিয়ে কেন কথা বলছি না। সেই বিষয়ে আমার পড়াশোনা কম, ওনার পড়াশোনা অনেক বেশি। তো এই একটি বই পঞ্চম অকার, এবং আরেকটি বই যেটা উনি গত বছর লিখেছেন সেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং এরিয়া, সঞ্জয় গান্ধীকে নিয়ে এবং ইমার্জেন্সি পিরিয়ডের ঘটনাগুলো নিয়ে। তো আমরা একেবারে রিসেন্ট এবং ইন্টারেস্টিং পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে, হিস্ট্রি এখন বোধহয় হয়নি পুরোপুরি, তো সেই সময়টা নিয়ে কথা বলবো। প্রথমত আমরা যেভাবে করি ইতিহাস আর কি, পেছন দিক থেকে শুরু করছি। প্রথম দৃশ্য, অরিন্দমবাবু, প্রথমে হচ্ছে আপনাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ আসার জন্যে। আমরা যখন কথা বলছিলাম আপনাদের সাথে আড্ডা শুরু হওয়ার আগে, তখন উনি বলছিলেন যে আমরা কোথা থেকে শুরু করব। উনি বললেন যে একটা দৃশ্য আছে, সেটা হচ্ছে ভিপি সিং পালাচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার থেকে, প্রধানমন্ত্রী হবেন না বলে। কি অদ্ভুত ব্যাপার বলুন। সেখান থেকে আমরা শুরু করি, দেখি উনি কেন পালাচ্ছিলেন। ভিপি সিং তো প্রধানমন্ত্রী হয়েও ছিলেন, কিন্তু ভিপি সিং প্রধানমন্ত্রী হওয়ার জন্য পালাচ্ছেন কবে, কেন, এবং তারপর কি হলো। অরিন্দমবাবু, আমরা শুরু করে দিই সোজাসুজি। কেন পালাচ্ছেন ভিপি সিং? পালাচ্ছেন 14ই মে 1996 সালে। পালাচ্ছেন বলতে একদম দিল্লি রিং রোড আছে, মানে শহরকে ঘিরে তো রিং রোড, রাঁচিতে আছে, সব শহরই রিং রোড দিয়ে যাচ্ছে। পিছু পিছু প্রেস গেছে, সিকিউরিটি যাচ্ছে, মানে ভারতের তাবড় নেতারা লোকেশান আপডেট চাইছেন। এবারে বিপি চলে যাচ্ছেন। সেদিনকে দুপুরবেলা তার বাড়িতে দুটো রাজ্যের মুখ্যমন্ত্রী এসে হাজির এবং দেখা করবেন। ভিপি দেখা করতে নারাজ, তো আগন্তুকরা নাচরবান্ধা অনেক বলে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছেন, যে কিন্তু বলেছেন আবার আসবে। তো ভিপি কৈলাস কলোনিতে নিজের একটা অ্যাপার্টমেন্টে গেছেন, দুপুরে একটু ভাত ঘুম দেবেন পালিয়ে গিয়ে, এরকম ইচ্ছা। কিন্তু সেখানেও ধরা পড়ে যাওয়ার ভয় আছে। এক বন্ধুর বাড়িতে গেছে একটু চা খাবে বেচারি নিরালায়, সেখানেও পালে মিডিয়া গিয়ে হাজির। তাই জন্য ভিপি সিং নির্দেশ দিয়েছেন চালককে যে রিং রোড ধরে গাড়িটা পাক মেরে বেড়াও,
যতক্ষণ না ওরা বিরক্ত হয়ে পালায়। আচ্ছা, তো এদিকে ওর নিজের বাড়িতে তখন হুলস্থুল কাণ্ড, মানে অনেকগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী হাজি, সারা মানে দেশের মানে প্রেস গেছে, এটা সব গেছে, হই হই কাণ্ড। চাকর বাকর চা দিতে দিতে হাঁপিয়ে গেছে। এক চাকর লাস্টে ওনার স্ত্রীকে বলছে, ম্যাডাম বল দো না উসকো বন যায় প্রধানমন্ত্রী। আচ্ছা, তো প্রধানমন্ত্রী হবেন না বলে পালাচ্ছেন। এবং সীতাকুমারী টেলিফোন করছেন যে তুমি কি করে বেড়াচ্ছ, তুমি কোথায়, আমি কাউকে কিছু বলতে পারছি না। ভিপি এখানটা করেই বলছেন যে ওদের বলে দাও আমার ফিরতে লেট হবে। তো গাড়ি চললো দিল্লি এয়ারপোর্ট। সবাই ভাবছে লোকটা ফ্লাইট ধরে পালিয়ে গেছে, কিন্তু ওই হরিয়ানায় সোহানা বলে একটা জায়গা আছে, সোহানা, ওখানে একটা ছোটো গেস্ট হাউসে ভিপি গিয়ে ঢুকে পড়লো। যতক্ষণ না নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হবে ততক্ষণ ভিপি বেরোবেন না। অদ্ভুত ব্যাপার। এই বিশ্বনাথ প্রতাপ সিং, ভিপি সিং হিসেবে খ্যাত, ইনি একসময় রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন মূলত পকেট দেখিয়ে, যে আমার পকেটে বোফোর্স কেলেঙ্কারির পুরো চিঠি রয়েছে। এবং তারপর মন্ডল কমিশন, সেইভাবে উনি প্রধানমন্ত্রী হন। তারপরে মন্ডল কমিশনের একটা বিরাট গল্প। সেই হেন ভিপি সিং প্রধানমন্ত্রী হবেন না বলে পালাচ্ছেন। এবং মানে রাজীব গান্ধীকে যদি বলা হয় মিস্টার ক্লিন, মানে ইমেজ হিসাবে, ভিপি বলছেন, মানে ভিপি নিজে বলছেন না, মানে বলা হচ্ছে মিস্টার ক্লিনার, এরকম ব্যাপার আর কি। তো ভিপি যে হবেন না, কে হবেন? তো হবেন হচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, নাম একটাই উঠে আসছে। বিভিন্ন লোক বলেছে যে আমি প্রস্তাব দিই, আমি সেখানে ডিটেলে ঢুকছি না, জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা, এই সেই হিমালয়ান ব্লান্ডারের জ্যোতিবাবু, হিস্টোরিয়ান হিমালয়ান ব্লান্ডারও বলা যেতে পারে। তো জ্যোতিবাবু উসকুস করছেন যে সংখ্যাগরিষ্ঠতা নেই, প্রধানমন্ত্রী হওয়া কি ঠিক হবে? আচ্ছা, আমি আপনাকে একটু থামাই এখানে, সরি, যে এই সময় আমাদের রাজনীতিতে কীরকম সিটের বন্টন, কীরকম অবস্থায়? সিটের বন্টন সম্ভবত মানে কারোর কাছেই মানে অ্যাবসলিউট মেজরিটি নেই। আচ্ছা, রাজীব সংখ্যাগরিষ্ঠ, ভিপির হাতে আছে, সবাই মিলে জুলে করবে আর কি। এক্সাক্ট ফিগার মানে জ্যোতিবাবুর হাতেও কিন্তু অ্যাবসলিউট মেজরিটি নেই যে সরকার করবে, তার কাছাকাছিও নেই। এবারে ধরুন সমাজবাদী পার্টি থেকে মুলায়ম সিং যাদব এবং কিরণময় নন্দ দাবি করছেন উনি, এরা দুজন গেছে হচ্ছে হরকিষানের কাছে গেছে, মানে তখনকার পার্টি বাম পার্টিতে সর্বোচ্চ পদে পাঞ্জাব কা পুত্র হরকিষান সিং, বহুদিনের পুরনো রাজনীতিবিদ। তো হরকিষানও রাজি, লালু প্রসাদ রাজি, হ্যাঁ হরকিষান রাজি, লালু প্রসাদ, দেবেগৌড়া, কারোর কোনো আপত্তি নেই। জ্যোতিবাবু সত্যি কথা বলতে কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি নেতা, পলিটিক্সের কিংবদন্তি নেতা। তো উজ্জ্বল ওরকম মানে উজ্জ্বল তো কারো নেই। এক পক্ষে আপত্তি আছে, জ্যোতিবাবু নিজেরই দলের, বিশেষ দক্ষিণ ভারতীয় লবির, কেরালা লবি, যেটাকে কেরালা লবি শুধু নয়, পুরো দক্ষিণ ভারতীয় লবিরই একটা আপত্তি আছে। আমি কতগুলো নাম করেছি অক্ষয় মুকুলকে নিয়ে আর কি, মানে অক্ষয় মুকুল এটা ইকোনমিক টাইমসে বলেছেন, ই বালাচন্দন, ভিএস অচ্যুতানন্দন, প্রকাশ কারাট, রামচন্দ্রন পিল্লাই, সীতারাম ইয়েচুরি, কে নায়ানার, এরা সবাই অ্যান্টি। এখন ইয়েচুরি পরে ব্যাখ্যা দিয়েছেন, দেখুন এটা রাজনীতি তো, যে 272 জন লাগবে আমার 32টা এমপি, তাহলে আমি যদি সরকার করি তাহলে এমন অনেক সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যেটা আমরা নীতিগতভাবে বিরোধী, আবার এমন অনেক সিদ্ধান্ত নিতে হবে যেটা আমরা নিতে চাই, মানে আমরা নিতে চাই, আমরা নিতে পারবো না আর কি। হ্যাঁ, তো আমাদের রেজিমেন্টেড পার্টি, আমাদের তো নীতি মুখ্য, ক্ষমতা তো মুখ্য নয়। তো যাই হোক, জ্যোতিবাবু হলেন না। সবাই জ্যোতিবাবু কি চাইছিলেন মুখ্যমন্ত্রী হতে? হ্যাঁ, জ্যোতিবাবু চাইছিলেন। জ্যোতিবাবু পরবর্তীকালে বলেওছেন যে হিস্টোরিক ব্লান্ডার, এবং পরবর্তীকালে আমি অনেক পরে বলছি, আমি তোমার জ্যোতিবাবু লব যে মিডিয়া বলে আর কি, যে জ্যোতিবাবু নাকি পরবর্তীকালে বলে, জ্যোতিবাবু নাকি বলছি হিস্টোরিক ব্লান্ডার, অনেক পরে ইন্টারভিউ দেখে জ্যোতিবাবু, সেখানে উনি বলেছেন অফকোর্স এটা ঐতিহাসিক ভুল ছিল। জ্যোতিবাবু কেন চাইছিলেন, জ্যোতিবাবু এবং হরকিষান সিং সুজিত এরা কেন চাইছিলেন? অ্যাকচুয়ালি এটা কিন্তু যদি আমরা নর্মাল সেন্সে ভাবি, শুধু গদি পাবো, পাওয়ার হাংড়ি, এই ব্যাপারটা নয়। কিন্তু জ্যোতিবাবুর যুক্তি হচ্ছে যে যদি আমি পিএম হই তাহলে আমি সারা ভারতবর্ষে বামপন্থাকে তো ছিনাতে পারবো। একটা বড় মানে আপনার গোটা দেশের লোকে জানবে যে জ্যোতিবাবু প্রধানমন্ত্রী, এবং কমিউনিজম গোটা দেশের মধ্যে একটা মানে একটা মানে প্রাথমিক পরিচয় তো হবে যে বামপন্থা তার একটা ইজম, এত বড় একটা দীর্ঘ তাদের আন্দোলনের ইতিহাস আছে, তাদের একটা নিজস্ব দর্শন আছে, রাজনৈতিক দর্শন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেটা আছে, সেটা তো জ্যোতিবাবু মানে গোটা দেশকে জানাতে পারবেন। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন আছে যে জ্যোতিবাবু যদি
বামপন্থী দর্শনকে ছড়াতে চানও, সেক্ষেত্রে কিন্তু অন্য অন্য শরিকদের দলগুলো ভেঙেই মানে আনতে হবে। এবার আমরা জানি রাজনীতির যা ট্রেন্ড আর কি, এটা বাম দলে হট করে যোগদান করা অত সহজ নয়, বা একটা ক্যাডার বেসড হ্যাঁ হ্যাঁ ক্যাডার বেসড পার্টি, সেই প্ল্যান মার খাবে। আমার এটা ব্যক্তিগত বিশ্লেষণ। আর দ্বিতীয় কথা, অন্য শরিকরা মানবে কেন, তারাও তো আপত্তি করবে। তো যাই হোক, জ্যোতিবাবু এটা হয়নি, কিন্তু এই সময়ে আপনার এটা তখন হরকিষেণ সিং সুরজিৎ তো তখন সিপিএম এর পলিট বোর্ডের একেবারে সিনিয়র মোস্ট লিডার, ওনাকে মানাটা করলেন কি? মানে আপনি বলছেন যে সাউথ ইন্ডিয়ান লবি বা কেরালা লবি, যেটা তারা কমিউনিস্ট পার্টিতে ওনাদের দলে মানে এটা সুপ্রিমো বেস্ট পার্টি নয়, রাইট, ফলে সম্মিলিত সিদ্ধান্তের উপর কিন্তু হরকিষেণ সিং সুরজিৎ রিকোয়েস্ট করেছিলেন, আমি একটা সোর্সে পেয়েছি, আমার বইয়ে দেওয়া আছে, কিন্তু সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা হয়নি। এবং বলা হয়েছে যে না, মানে ধরুন কারাত সুরজিতের 30 বছরের জুনিয়র, বাট যে হরকিষেণ সিং সুরজিৎ সিনিয়র লিডার বলে তার কথা খাটবে, জুনিয়রদের কথা খাটবে না এরকম নয়, কিন্তু সংখ্যা ম্যাটার করে ওদের পার্টি সিদ্ধান্ত হয়েছে হবে না তো হবে না, পুনর্বিবেচনা সম্ভব নয়। যাই হোক, জ্যোতিবাবুকে হতে হয়নি আর কি এইটা। তবে হ্যাঁ ঠিক যে কাজটা জ্যোতিবাবু বলেই পেরেছিলেন এরকম প্রকাশ্যে কথাটা বলতে, নইলে তো সোমনাথ চ্যাটার্জির ইতিহাস তো আমরা জানি। যাই এটা, তবে জ্যোতিবাবু হলেন না, হলো না। তারপর আর কার নাম উঠে এলো? তারপরে এলো হচ্ছে যখন এবার জ্যোতিবাবু তো হলেন না, এরপর মানে ভিপির বাড়িতে যেদিনকে ধর্না হচ্ছে আর কি, কী হবে একটা ভিপি নিজেও বলেছেন অনেক জায়গায় যে জ্যোতিবাবু হন, তখন সত্যরোদ্ধ অটল তিনি গেছেন এবং গিয়ে রাষ্ট্রপতি ভবনে গেছেন। তখন রাষ্ট্রপতি ভবনে বিলাসবহুল বাড়ি আর কি, বুঝতেই পারছেন, উডেন প্যানেল, কাশ্মীরি কার্পেট, নকশা টকশা। তো উনি গেছেন, যেতে আপনার রাষ্ট্রপতিকে গিয়ে বলেছেন যে আমি তো 161টা সিট অটলের হাতে, সরকার করতে লাগবে 272, কংগ্রেসের হাতে 140, বাদ বাকি জ্যোতিবাবু, দেবেগৌড়া, মুলায়ম এদের হাতে। তাহলে কেউ আশেপাশে নেই, বলছি খিচুড়ি কন্ডিশন। তো রাষ্ট্রপতি মিটিং হলো, তো রাষ্ট্রপতি বললেন মানে যে 15 দিন সময়ের মধ্যে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা সাবিত করতে হবে। সবচেয়ে বড় পার্টি হিসেবে বিজেপি, হ্যাঁ সংখ্যাগরিষ্ঠতা মানে ওইভাবে পায়নি, কিন্তু সবচেয়ে বেশি কংগ্রেসের 140, হ্যাঁ, তো 15 দিনের মধ্যে সাবিত করতে হবে। রাইট। তো অটল আস্থা ভোট হবে। আস্থা ভোট যখন হবে তখন এই যে আমি বলছি, অটল কি মানে যেন তেন প্রকারেণ ক্ষমতা লোভী, এইটা না পুরানি দিল্লির আকাশে মোটামুটি গোটা দেশেই ঘুরছে। মানে বিভিন্ন আড্ডায়, চায়ের আড্ডায়, অফিস ফেরতা চায়ের আড্ডায়, ছোট ছোট স্কুলের বাইরে গার্জেনদের জটলায়, বাজারে হাটে ঘুরছে যে অটল কি পাওয়ার হাংরি। আস্থা ভোটের দিন এগিয়ে এলো। অটল সেই সময় প্রায় রাজনৈতিকভাবে অচ্যুত, কারণ তখন আমি যে সময় শুরু করেছি তখন এই বাবরিকাণ্ড হয়ে গেছে। হ্যাঁ, তো শিবসেনা, অকালি 2-1টা দল ছাড়া পাশে কেউ নেই, মানে প্রায় অচ্যুত। তো আস্থা ভোটের দিন এগিয়ে এলো, অটল ভাষণ দিতে উঠছেন। তো সিল্কের পাঞ্জাবি, ওপরে একটা কোট টোট শাড়ি। তো ভাষণ দিতে গিয়ে কাকে প্রথম শ্রদ্ধা জানাচ্ছেন? ভেরি ইন্টারেস্টিংলি শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু নেহেরুকে শ্রদ্ধা জানাচ্ছেন এই জন্য তো কংগ্রেস যাতে পুরনো হিস্ট্রিটাকে নিয়ে ওনাকে আক্রমণ না করে। একদম আমি বলছি রাজনীতি না, পুরো দাবা খেলার মতো। তো ওদিকে ব্লক হলো। এবার শরদ পাওয়ারকে খানিকটা আক্রমণ হলো, যে তারপরে তারপর ঝড় এলো, ঝড় এলো যাকে বলে, বাজপেয়ী সাইক্লোন। আমরা এখনও রিলসে দেখি ওই বিখ্যাত কোট যে 7 টাকা খেলতো চলেগা, সরকারে আয়েঙ্গি যায়েঙ্গি, পার্টিয়া বনেঙ্গে বিগড়েঙ্গে, মগর ये देश रहना चाहिए। এবং অটল বিহারী বাজপেয়ী বলছেন চাইলে ঘোড়া কেনা বেচার রাজনীতি আমরাও করতে পারতাম, কিন্তু আমরা করছি না। একটা আমায় আপনি লাস্টে মনে করাবেন, আমি আপনাকে এই নিয়ে একটা পয়েন্ট বলবো। তো কারণ রাজনৈতিক ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি যেটা বলছিলাম যে জ্যোতিবাবু যে কাজটা করতে চেয়েছিলেন, যে দেশের মানে কাশ্মীরের জেলেডিঙ্গি থেকে, মানে কাশ্মীরের শিকারা থেকে কন্যাকুমারী জেলেডিঙ্গি অবধি, মানে সর্বত্র তার দল এবং তার ইজমের নামটা অন্তত জানাতে, এই ফর্মুলার কিন্তু সার্থক প্রয়োগকর্তা কিন্তু হচ্ছেন অটল। এটা আপনি ঠিকই বলছেন, কারণ সেই যে ডিবেটটা আমার মনে আছে, এটা 96। হ্যাঁ, আমার মনে আছে যে আমরা তখন স্কুলে পড়ি
এবং রাজনীতির সাথে দূর দূরান্ত কোনো সম্পর্ক সাধারণত থাকে না, একেবারেই মানে ক্লাস 10ও পাস করিনি তখনও। এবং লক্ষ্য করে দেখুন 96 মানে সেই সময় ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে অটল বিজেপি এত কোনো ফ্যাক্টরি না, কিন্তু ওই যে ডিবেটটা, এবং সেখানে আমার মনে আছে যে চন্দ্রশেখরের ভাষণ আমার মনে আছে, পি চিদম্বরম, কারণ ওর লাইভ টেলিকাস্ট হচ্ছে, প্রথম লাইভ টেলিকাস্ট হচ্ছে দূরদর্শনে এই ডিবেটটা, আস্থা ভোটের ডিবেট, এবং পি চিদম্বরমের একটা খুব ভালো স্পিচ ছিল। তারপর অটল বিহারী বাজপেয়ীর ওই প্রায় বোধহয় 1.5 ঘন্টা না এরকম একটা সময়ের একটা ভাষণ, সেটা কিন্তু আমরা দেখেছিলাম। এবং নেক্সট ডে গিয়ে আমরা সবাই স্কুলে, তখনও রাজনৈতিক কোনো রং আমাদের গায়ে লাগেনি, তখন বাম আমল ছিল, তো কাজেই এক ধরনের ওটা তো চলছিল, কিন্তু সবাই মিলে ওই একটা স্পিচের যে ভাষণটা উনি দিয়েছিলেন সেটার চর্চা আমাদের স্কুলেও হচ্ছিল, আমরা নিজেরা ছাত্ররা করছেন, কি দারুণ ভাষণ দিল একটা লোক, হ্যাঁ কি দুর্দান্ত ব্যাপার, মানে এই লোকটা তো রাজনীতির বাইরে গিয়ে, মানে এরকম একটা লিডার এরকম ভাষণ তো দিতে শুনিনি কাউকে, এরকম একটা ব্যাপার হয়। এবং আপনি যেটা বলছেন ঠিক কথাই, সেটা কিন্তু আমি পরে সারা ভারতে যখন পড়াশোনা করতে গেছি, সবাই ওই দিনটাকে মানে কিন্তু করে যে সবাই বিভিন্ন রাজ্যের আমার বয়সী যারা ছেলে মেয়ে, তারা সবাই ওই স্পিচটা দেখেছে লাইভ, এবং সবাই অটল বিহারী বাজপেয়ীর ভক্ত হয়ে গেছিল ওনার ভাষণের জন্যে, বিজেপির ভক্ত না হলেও, কারণ ওখানে এটাও উঠে এসেছিল যে বাজপেয়ী ইজ দ্য রাইট পার্সন ইন আ রং পার্টি, এই কথাটাও ওই আস্থা ভোটে উঠে এসেছিল। এবং তখন বাজপেয়ী বলেছিলেন যে তো আপ করনা কে চাতে হ্যাঁ, আচ্ছা মানে আমি ভালো লোক কিন্তু ভুল পার্টিতে আপনাদের ইচ্ছেটা কি, মানে আকার ইঙ্গিতে বললেন, তার মানে কি তুমি বলছো যে আমি আমার পার্টি ছেড়ে তোমাদের পার্টিতে জয়েন করি, এরকম একটা ইঙ্গিতে, এটা কি তোমাদের ইচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না, মনে আছে। হ্যাঁ, তো তারপর তো 13 দিনের সরকার, না হ্যাঁ 13 দিনে বাজপেয়ী চলে গেলেন, কিন্তু এটা হলো আমাদের বইয়ের শেষ। আর বইয়ের শুরু হচ্ছে এবার আরও 6 বছর আগে। জিতেন্দ্র দীক্ষিত বলে একজন লোক, তিনি পরবর্তীতে সাংবাদিক হয়েছিলেন। জিতেন্দ্র দীক্ষিত তিনি স্কুল থেকে ফিরছেন, 10 বছর বয়স, মুম্বাইয়ের রাস্তায়, আমি বইটা একটু দেখি, মুম্বাইয়ের রাস্তায় সেপ্টেম্বর মাস, অজস্র মানুষ, গাড়িগুলো পোঁপো করে হর্ন বাজাচ্ছে, সুতাকলের মজুররা শিফট সেরে ফিরছে, হকাররা শুরু করে জিনিস ফেরি করছে, দোকানি খদ্দের দরদরি করছে, আর ওই জিতেন্দ্র দীক্ষিত ফিরছে। তা ফেরার রাস্তায় এক জায়গায় একটা ব্ল্যাকবোর্ড টাঙানো থাকে, ও দেখি সেখানে আরএসএসের এজেন্ডা লেখা হয়, গোহত্যা ব্যান হোক, হিন্দু রাষ্ট্র দাবি, বা এইসব আর কি, আর্টিকেল 370 বিরোধিতা, তো অনেক পুরনো এজেন্ডা, এখন নতুন তো নয়। সেদিনকে জিতেন্দ্র দেখলো যে ওই ব্ল্যাকবোর্ডের ওপরে একটা লোকের কেউ পোস্টার মেরে গেছে, মানে একটা চেহারা, ফর্সা, ঝাঁটা গোঁপ। আর আমরা জানি, আমরাও দেখেছি সে পোস্টার, সবচেয়ে যেটা মানে লোকটার মুখের মধ্যে দেখার, সে লোকটার চোখ, তীব্র অন্তর্ভেদী একটা চোখ, চকচকে চশমার পিছনে একটা অন্তর্ভেদী চোখ, আর ওই পোস্টারের তলায় বার্তা, রথ আসছে, লালকৃষ্ণ আডবাণী। তো রথ আসছে, জিতেন্দ্র ভাবছে যে টিভির পর্দায় রথ দেখেছে, রামায়ণ মহাভারতে রথ, ধরুন এর আগে সিরিয়াল টিরিয়ালে তখন চালু হয়ে গেছে, তো ঝলমলে রথে চেপে যুদ্ধ টুদ্ধ হচ্ছে। তো এত গাড়ি ঘোড়া ট্রেন বাস থাকতে আদবানি রথে চেপে কেন আসছে? এখন 25শে সেপ্টেম্বর আদবানির রথযাত্রা শুরু হয়েছিল সোমনাথ থেকে, রাইট? সোমনাথ ওই মামুদ বাহিনীর আক্রমণে ধ্বংস হয়েছিল সোমনাথ। তো মেরিন ড্রাইভ এসছে, চেম্বুর, জুহু, ধারাভি, একদম সব জায়গায় বার্তা স্পষ্ট যে রথ আসছে, অযোধ্যায় গিয়ে থাকবে, হিন্দুত্বের পুনর্জাগরণ। তো ঘন্টায় ঘন্টায় গণিত ঘাড়ে লোক আসছে, এবং মানে মুম্বাই শহরে একটা বিরাট মানে উচ্ছ্বসিত জনসভা যাকে বলে, বালাসাহেব ঠাকরে আসছেন, যুগ্ম সভা হচ্ছে। এইবার আস্তে আস্তে রথ এগোচ্ছে পুনে, সোলাপুর, নাগপুর, জব্বলপুর। এখন আদবানিকে যে আমরা যেভাবে আমাদের মিডিয়ায় প্রেজেন্ট করা হয়, আমি এইটা নিয়েও কথা বলবো আপনাকে এই এপিসোডে, যে সেই রথের মানে গ্রামের লোকের বর্ণনা দিচ্ছে না, এই লোকগুলো ধরুন পড়াশুনো শিখে নামকে জানেনি, মাইকান্টি মাইল, একদম সিম্পল দেহাতি জনতা, এবং তাদের মধ্যে কোনো প্রদর্শনকামিতাও নেই যে নাচানাচি। এক মহিলাকে দেখছেন আদবানি আসছে, এক সাইডে রথের সাইডে দাঁড়ালো, পুজো করলো, চুপচাপ চলে গেল, কোনো স্লোগানবাজি নেই, মানে মানে নিষ্পাপ, সহজ সরল একটা সিম্পল লাইফ মানে রামকে যাপন করছে। বই পড়ে কোনদিন রাম শেখেনি, যেটা বলছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আদবানি যেটা বলছেন যে একদম সিম্পল শান্ত লাইফ, সেটা কি সত্য? না, দেশ জুড়ে দাঙ্গা হওয়ার অভিযোগ তখন প্রচুর উঠছে। আমি ডেকান হোটেলের স্যামাডফকে মানে কোট করছি, উনি বলছেন 564 জন সারা দেশে
দাঙ্গায় মারা যাচ্ছে, যদিও আদবানি এই রথযাত্রার সময়তেই। হ্যাঁ 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 হ্যাঁ। তো আদবানি বলছে যে और जिसने संकल्प लिया है, यूट्यूब पे देखবেন ভিডিও আছে, যে 30 अक्टूबर को वहाँ पर पहुँच के कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे, उन्हें कौन रोकेगा, কে আটকাবে। এখন আমি ভিপি সিং পালাচ্ছিলেন যখন বলছিলাম, এই 6 বছর আগে তখন এই সময়টায় আপনার ভিপি সিং গভর্নমেন্ট, হ্যাঁ ভিপি সিং গভর্নমেন্টে দুটো খুঁটি, একদিকে আডবাণীরা আর একদিকে জ্যোতিবাবুরা, একদম 2 রেজিমেন্টের গজকচ্ছপ বলা যেতে পারে, একদম সম্পূর্ণ বিপরীত ধারা 2 দল ভিপি সিংকে দাঁড় করিয়েছেন কংগ্রেসকে আটকাতে। তো আমরা প্রত্যাশা করতে পারি যে আদবানীদের, আর বলার দরকার নেই, আদবানীদের রথ আটকাতে গেলে ভিপি সিংয়ের কী হবে। তার মানে আপনি বলছেন যে যেই সময় আদবানী রাম জন্মভূমি আন্দোলনের জন্য রথযাত্রা করছেন, সেই সময় দিল্লিতে কমিউনিস্ট পার্টি এবং বিজেপি একসাথে সরকার চালাচ্ছে। কমিউনিস্ট একটা অংশ, মানে পার্টি হিসেবে, সিপিএম তো আলাদা করে না। আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে খেয়ালে সিপিআই ছিল কিনা, কিন্তু আচ্ছা সেটা ঠিক আছে। সিপিআই এমনিতেও খুব বড় না, এমার্জেন্সি সময় ছিল, সিপিআই একটা বড় ফ্যাকশনই ছিল, সে আস্তে আস্তে যাই হোক মানে কমিউনিস্টদের একাংশ, এবং মানে জ্যোতি বসুরা ওনার সাথে ছিলেন। এবং যখন আদবানী রথযাত্রা করছেন তখন জ্যোতি বসুরা সেই প্রিন্সিপাল বা আদর্শের ইয়েতে সরকার ছেড়ে বেরিয়ে আসছেন না। এখানে ব্যাপার আছে, প্রেসার হচ্ছে, নিন্দা হচ্ছে। আমি এখানে বলছি শুনুন, মানে নরেন্দ্র মোদী বলেছেন ডাবল ইঞ্জিন সরকার, কিন্তু একই ইঞ্জিনে 2 ড্রাইভার তো শোনেননি, বলেননি। তো এ হচ্ছে সেরাম কেস। এবং মানে আদবানি বলছেন আর কি, যে আদবানির বক্তব্য, এর সত্যাসত্য নিয়ে পরে মানে আমরা আদবানির বক্তব্যটাকে বলছি, তাকে একটা চিরকুট এলো। তো চিরকুট এলো যে ভিপি সরকার ঠিকঠাক কাজ করছে না, আমি অটলজি আর আপনি মিলে একদিন বসি না, বীরেন জেসার বাড়িতে ডিনার হোক। বীরেন জেসা বলছি, প্রেরকের নাম জ্যোতি বোস। আচ্ছা, তাহলে আডবাণীরা অটলদের সঙ্গে এর আগে বহুবার, এটা কোন সময়কার কথা? ওই সরকার যখন চলছে তখনকার। আচ্ছা, এবার অফিসিয়াল মঙ্গলবার মিটিং হয়, এর বাইরে বীরেন জেসার বাড়িতে মিটিং হবে, তাহলে আনঅফিসিয়ালি মিটিং কেন চায়? তো আদবানি বাজপেয়ী খানিক ধাঁধা এবং বার্তা যেতে জ্যোতিবাবু যদি চান আদবানি বা অটলের বাড়িতে হোক, বা দিল্লিতে হলে হতে পারে, বা হেতা নয় অন্য কোথাও বীরেন সাহর থানে, এরম টাইপের কথাবার্তা। এর কারণ কি? তা আদবানির দাবি হচ্ছে, জ্যোতিবাবু বলছেন যে এই মিটিংয়ের খবর যেন বাইরে না আসে, তা আমার নিজেদের দলের লোকজন কিন্তু পছন্দ করবে না। আচ্ছা, এবং মানে এর আগেও সংসদের বিভিন্ন ইস্যুতে এবার আডবাণীর দাবি, আমি আবার বলছি, এটা কিন্তু আমার দাবি বা আপনার দাবি তো নয়, এটা কোনো প্রমাণ করা যাবে না। আডবাণী লিখছেন যে আমরা বারবার কমিউনিস্টদের বলেছি আসুন কংগ্রেসকে একই সঙ্গে মানে চেপে ধরি বা করি, কিন্তু না আমরা আপনাদের অফিসে যাব না, পার্লামেন্টের লবিতে বসা যাক। আডবাণী লাস্টে লিখছেন হিপোক্রেসি, এটা জানে তো হিপোক্রেসি, জলে নামবো চুল ভেজা, মনে এরকম হয় নাকি? তো জ্যোতিবাবু কিন্তু মিটিংয়ের কথা অস্বীকার করেননি। আমি ইন্ডিয়ান এক্সপ্রেসে পেলাম একটা ইন্টারভিউতে জ্যোতিবাবু বলছেন হ্যাঁ মিটিং হতো, এবং নাথিং সিক্রেট অ্যাবাউট ইট, এবং মানে কোনো গোপন কিছু নেই এতে। আমি ওর বাড়িতে বসে ওর রথযাত্রা বন্ধ করতে বলেছিলাম। তো যাই হোক, এবার দুনিয়া জানে আদবানি সে অনুরোধে কর্ণপাত করেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কি তিনি বিনা বাধায় অযোধ্যায় গিয়ে পৌঁছবেন? একটা অদ্ভুত কোইন্সিডেন্স দেখা। আচ্ছা, এখানে একটু থামাই আপনাকে। আপনারা কমেন্ট করবেন, আমি জানি যে আমি বারবার কেন থামাচ্ছি, কিন্তু আমার নিজের ইন্টারেস্টের এরিয়া বলেই, যে একটা মত আছে যে এই যে রথযাত্রাটা হবে সেটা নিয়ে বাজপেয়ী এবং আদবানির মধ্যে একেবারে দুজনে এক প্লেনে ছিলেন না, যে রথযাত্রাটা করতে হবে, যে কারণে বাজপেয়ীকে আমরা ফ্রন্ট ফুটে কখনো মানে সামনে থেকে কখনো রথযাত্রায় দেখিনি, এটা একটা আমি শুনেছি। আরেকটা কথা হচ্ছে যে আদবানিকে যেভাবে পরে আদবানিকে আমরা দেখবো যে হিন্দুত্ব লিডার, ওনার ব্যাকগ্রাউন্ড তো একেবারেই তা নয়, উনি একজন কনভেন্ট এডুকেটেড মানুষ, যিনি পরে হিন্দি শিখেছেন, ইংলিশ স্পিকিং একজন মানুষ ছিলেন। এবং আদবানির নিজেরও নাকি অসুবিধে হয়েছিল এই রূপটাতে নিজেকে আসতে, পরে উনি বুঝতে পারেন যে এটার সিগনিফিক্যান্সটা কী হচ্ছে যখন উনি সারা ভারত ঘুরলেন। এই দুটোর সম্বন্ধে কি আপনার কোনো? না, আদবানি বাজপেয়ীর সরাসরি মতান্তর বিষয়ে আমার সেভাবে পড়া নেই, তবে আপনার কথাটা ঠিক যে দেখুন, আমরা যদি পলিটিক্সটা দেখি তা দেখবো যে বাজপেয়ী একজন সফট মানুষ, মানে ওবেসি যেটা বলে আর কি, যে হার্ড হিন্দু ভার্সেস সফট হিন্দু। তো বাজপেয়ী একজন সফট মানুষ, জোট সরকার চালিয়েছেন আমরা জানি, বা ধরুন গুজরাট দাঙ্গার সময় সেই মোদিকে বলা রাজধর্ম বিখ্যাত স্পিচ,
আডবাণী কম্পারেটিভলি হার্ড লাইনার, কিন্তু মতামত বিচ্ছিন্ন আছে কিনা সেই বিষয়ে আমরা জানি না। তবে এ কথা ঠিক যে বাবরি এপিসোডে আদবানির বাজপেয়ীর ভূমিকাটা আমরা কিন্তু বলবো কিন্তু পেছন থেকে কিরকম। আচ্ছা আমরা আসি, এখনো তো রথযাত্রা চলছে, বম্বেতে পৌঁছলো। এক্স্যাক্টলি। এবারে দিল্লি থেকে আপনার এবার প্রশ্নটা একটা দেখুন যে রামের পরের অবতার কৃষ্ণের অন্ত কোথায়? প্রভাসে, সোমনাথে। প্রভাস সোমনাথ, হ্যাঁ। তো রামের রথ, রাম আবার মানে পুনরাবির্ভূত হয়েছেন কিন্তু সেই কৃষ্ণের অন্তর্ধানের জায়গা থেকে, এভাবে পোর্ট্রে করার চেষ্টা, এবং না পোর্ট্রে করার চেষ্টা না, আমি যেটা সিকোয়েন্স দেখুন। এবং তাকে আটকাবেন কে? কৃষ্ণকে, যাদব কুলপতি। তা নতুন যাদব কুলপতি, যার সঙ্গে সামোসার আলু ছাড়া কোনো তুলনা চলে না, তো তিনি আটকাচ্ছেন। এখন আদবানি বিহারে ঢুকেছেন, তখনকার অবিভক্ত বিহার, রাঁচি, গয়া এসব গেছে, পাটনা গান্ধী ময়দানে ভাষণ হয়েছে, বিখ্যাত গান্ধী ময়দান আমরা জানি, জয়প্রকাশের আন্দোলনের কেন্দ্র, চম্পারণ সত্যাগ্রহের কেন্দ্র, বহু পুরনো জায়গা। আজকে যে সমস্ত নেতাদের আমরা দেখি বা যাদের কথা বলবো, সবাই ওই গান্ধী ময়দান থেকেই জয়প্রকাশের সময় উঠে আসে, লালু বলুন, নীতিশ বলুন, হ্যাঁ, তো জয়প্রকাশ থেকেই উঠে আসা। তো এলো, কিন্তু পাটনাতে সভা হলো, সেমন কিছু হলো না। রথ গেল সমস্তিপুরে, মানে একদম বিহার ইউপির বর্ডার। তো সমস্তিপুর সার্কিট হাউসে আদবানি ঢুকেছেন রাত্রি 2:30টার সময়, শরীর ক্লান্ত, ঘুমিয়ে যাবেন। এবারে নিশুতি রাতে ওই সার্কিট হাউসের ছাদে 50টা চেহারা, স্পেশাল ফোর্স, একদম রেডিও স্টেশন ব্লক করে দিয়েছে, টেলিফোন লাইন কেটে দিয়েছে, মানে আপনার দারভাঙ্গা এয়ারবেস থেকে ওদেরকে উড়িয়ে নিয়ে এসছে, এবং কমান্ডারের কাছে মেসেজ গেছে যে গেট রেডি, অল দ্য লাইটিং অ্যারেঞ্জমেন্টস উড বি ডান প্রপারলি। দরজায় টোকা পড়লো, তো দরজায় টোকা পড়লো, আডবাণী দরজা খুললেন। তো খুললেন যখন, জিজ্ঞেস করলো যে কী চাই ভাই, এখানে বললো স্যার আমাদের সঙ্গে যেতে হবে। এই কথাটা যিনি বলছেন তার নাম হচ্ছে আর.কে. সিং। তো তখনকার দিনে বিহারের IAS অফিসার আর কি, হ্যাঁ, কোঅপারেটিভ রেজিস্টার ছিলেন আর.কে. সিং, স্পেশাল অর্ডারের দায়িত্ব পেয়েছেন। তো প্লিজ কাম উইথ আস। আর 1 মিনিট, একটা চিঠি লিখলেন দিল্লিতে যে ভিপি সিংয়ের সরকার থেকে ভাজপা সমর্থন তুলে নিচ্ছে। দাঁড়ান, নাটক কম, এখানে নাটক শেষ হয়নি। ভিপি তীর ছুঁড়েছে লালুকে দিয়ে, লালু অস্বীকার করেছে, লালু তার জীবনীতে বলছেন এটা আমার নিজস্ব ডিসিশন। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে, এবং লালু প্রসাদ তখন ওই সরকারের পার্ট, হ্যাঁ পার্ট শুধু নয়, এই খেলা এখনও আছে। এবার তো ভিপি একটা স্পেশাল লাইন পাতা হচ্ছে, মানে এরা যেমন ফোর্স নেমেছে তেমনি টেলিফোন বিভাগও নেমে পড়েছে। তো প্রভু চাওলা বলে একজন লোক ছিলেন, ইন্ডিয়ান এক্সপ্রেসের বড় কর্তা, মানে সবাই আমরা চিনি। প্রভু চাওলার সঙ্গে ভিপির যোগাযোগ হচ্ছে, আদবানিজি বাত করেঙ্গে কি নেই করেঙ্গে, করতে তো হবেই, নাহলে ভিপি সরকার মরবে। তো কথা হলো কি সেটা বহু জানেন না, তবে সিদ্ধান্তটা তিনি বলেছেন ইন্টারভিউতে, আমার বইয়ের রেফারেন্স আছে, যে সেখানে বলছে যে পরের দিন আদবানিকে ছেড়ে দেওয়া হবে, সরকারও থাকবে। তা অটল এসেছিল, অটল বিহারী বাজপেয়ী কলকাতায় এসেছিল, দিল্লি ফিরছে, এয়ারপোর্টে কেউ একটা চিঠি দিয়েছে, ওই চিঠিটা দিয়েছে। এই খবরটা অটল জানে না কিন্তু, যে এই প্রভুর সঙ্গে এর সঙ্গে কথা হয়েছে। ও গিয়ে রাষ্ট্রপতি ভবনে জমা দিল, ভিপির কেরিয়ার ওখানেই শেষ। আচ্ছা, মানে আদবানির সাথে আপনি যে বলছেন প্রভু চাওলার থ্রুতে ভিপি সিং এর কথা হয়েছে, ওর পরে অ্যারেস্টের পরে প্রভু চাওলার দাবি, কিন্তু সেই খবরটার বাজপেয়ী অবধি পৌঁছয়নি বলে মনে হয়, মানে কেরিয়ার শেষ। এখন দেখুন এই লালু যাদব, এবার এই সময় লালু যাদব পাটনা SD নারায়ণ বলে এক সাংবাদিক ছিলেন, PTI পাটনা ব্যুরোর চিফ। তো লালু যাদব তাকে ভোরবেলা ফোন করেছে। এখন ফোন করেছে লালু যাদব, এত সকালে ফোন ধরেছে, মানে ওপার থেকে টিপিক্যাল বিহারি অ্যাকসেন্টে, কিতনা সোতে হ্যাঁ, বলেছে কী হয়েছে, বাবা কো পাকড় লিয়া। এখন এখন ঘটনা হচ্ছে, এই ঘটনাটা করায় লালুর রাজনৈতিক ফায়দা কি? লালু অনেক দিন ধরে পরিস্থিতি নজর করছিল, এবং লালু দিল্লিতে ছুটেছিল নাকি, প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছিল, যদিও মানে একটা সিদ্ধান্ত ছিল ইউপি ঢোকার আগে
লালু আদবানিকে অ্যারেস্ট করবে, আদবানিকে অ্যারেস্ট করবে। মুলায়মও কিন্তু আদবানি চূড়ান্ত বিরোধী, কিন্তু মুলায়মের আগে লালু আদবানিকে তুলে নেবে। এর কারণ কি? কারণ আর যাবতে গুঞ্জন যে মুলায়ম তা যাদব সাম্রাজ্যের দিকে হাত বাড়াচ্ছে। ওকে, এখন যদি ধরুন মাইনরিটি ভোট যদি লালু পায় সাম্রাজ্য টেকে, লালুর এটা ফায়দা। মুলায়ম যদি ধরে নেয় তাহলে মুলায়ম মসিয়া হয়ে যাবে। তো সাহেব তখন আর মানে যাদব রাজা কে হবে? বেসিক্যালি লালু হবে না, দুজনেই তো যাদব, ইউপির যাদব ভার্সেস বিহারের যাদব। তো সেই নিয়ে একটা মানে টেনশন সেই মুহূর্তে রাজনীতিতে ছড়িয়েছিল বলে মনে করা যেতে পারে। তার মানে আপনি বলছেন যে লালু প্রসাদ যে আটকেছিলেন আদবানিকে, তার কারণ হিসেবে লালু প্রসাদের প্রতিপক্ষ তখন দুজন, একজন হচ্ছেন মুলায়ম সিং যাদব, যেন যাদব ভোট চার চলে না যায় এবং আমি বড় লিডার হিসেবে প্রতিষ্ঠা পাই, এবং এটা মনে করা হয়, এটা হ্যাঁ অবশ্যই অ্যানালিসিস করলে বের হচ্ছে অবশ্যই, এবং দ্বিতীয়টা হচ্ছে যেন মুসলিম ভোটটাও আমার কাছে চলে আসে। এক্স্যাক্টলি। কিন্তু আত্মজীবনে লালু কিন্তু বলছেন না, এটা আমার নিজস্ব ডিসিশন, ভিপি সিং আমাকে কোনো এবং আদর্শগত সিদ্ধান্ত, আদর্শগত না। এখানে লালুর দাবি হচ্ছে খটাখটি আগে থেকেই ছিল। লালু আদবানিকে সরাসরি দাঙ্গা যাত্রা বলেছে এবং বলেছে যে আপনি দাঙ্গা যাত্রা বন্ধ করুন, अगर हम दंगा যাত্রা निकालेंगे तो हम छोड़ेंगे नहीं। আদবানি এমনিতে ঠান্ডা শান্তি প্রিয় লোক, পাস হট করে গরম হয়ে গেছে, বলছে যে দেখতা হুঁ कौन माँ का दूध पिया जो मेरा रथ यात्रा रुकेगा। तो लालू तो নিজের ভঙ্গিমায় জবাব দিচ্ছে, मैंने माँ का और भैंस का दोनों का दूध पिया है, आइए बिहार में बताता हूँ। লালুর বইয়ে আছে এটা। তো না, এখানে পলিটিক্স শেষ হলো না। এই যে আর কে সিং যা, যিনি লালু জেনারেল তখন, আদবানিকে অ্যারেস্ট করছেন। তো 2014 এই যে আব কি বার মানে 2014 হর হর মোদি গড় গড় মোদি, লালু প্রসাদের প্রার্থী ছিলেন হচ্ছে বিহারের আড়া থেকে ভগবান সিং কুশওয়া। তাকে কি হারাবেন? আর কে সিং। কোন পার্টির হয়ে? ভাজপার হয়ে। শুধু ভাজপার হয়ে হারাবেন না, তিনি মন্ত্রীও হবেন। আর তখন ভাজপার যে জনক আডবাণী, তিনি মার্গদর্শক হয়ে বসে থাকবেন, হাতে কোনো অ্যাক্টিভ পাওয়ার থাকবে না। এবং আর একটা ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এই যে লালুর সঙ্গে ভিপির এই যে টাই আপ বা ভিপির সুবিধা করছে লালু, আমরা বলতে পারি ভিপির কিন্তু লালুকে মুখ্যমন্ত্রী হিসেবে মোটেও পছন্দ ছিল না। লালু তার সোনপুরে রামসুন্দর দাস বোধহয়, হ্যাঁ রামসুন্দর দাস বলে একজনকে পছন্দ। তো দেবিলাল উদ্যোগ নিয়েছে, লালু মুখ্যমন্ত্রী হচ্ছে, চন্দ্রশেখর সেই সময় তার পাশে দাঁড়াচ্ছে। কিন্তু লালুকে মানে সেই সময় লালুর প্রতি সফট সমর্থন আর কি দেওয়া কে দিচ্ছেন? আডবাণীর ভাজপা। এখন বলুন, আডবাণীর মানে থেকে ব্যাকআপ নিয়ে সিএম হয়ে আডবাণীকে গ্রেফতার করতে লালুর বুক কাঁপছে না। না, আডবাণী বোঝেননি বাঘের ঘরে ঘোগের বাসা হয়। আডবাণীর দল থেকে খানিক লোক ভেঙে গিয়ে আবার লালুর দলে জয়েন করে লালুকে টিকিয়ে দিল। অর্থাৎ ভিপির সঙ্গে যে কাণ্ডটা হলো, জীবন মানে আমি বলছি পলিটিক্যাল কেরিয়ার ওর উপরে তো আর হয়নি, শেষ হয়ে গেল। লালুর সঙ্গে কিন্তু সেটা হলো না, লালু টিকে গেল। আচ্ছা, এটা বলুন যে বিশ্বনাথ প্রতাপ সিং নিজে কি এটা বুঝতে পারছিলেন না যে লালু যদি আটকে দেয় আডবাণীকে, তাহলে পরে এরা আমার থেকে সাপোর্ট উইথড্র করে দেবে এবং আমার সরকার পড়ে যাবে? এটা কি বিশ্বনাথ প্রতাপ সিং বুঝতে পারছিলেন না? পারছিলেন হয়তো, কিন্তু আমি ওই যে বললাম রেজিমেন্টের কচ্ছপ, বিশ্বনাথ প্রতাপ সিংয়ের উপর আরও অনেকগুলো লবির চাপ আছে। উনি যাদব লবি, যেটা আমি ওবিসি রিজার্ভেশন সম্বন্ধে ডিটেলে আসবো এরপরে, ওবিসি রিজার্ভেশন এবং এই রাজীব গোস্বামী গোটা দেশের বিক্ষোভ উনি আসবো পরে। ভিপি সিং তো একা আডবাণী ঘুটিতে সরকার গড়ছে না, অনেক জায়গায় পা দিয়েছেন উনি। একদিকে রাম, একদিকে বাম, একদিকে যাদবাইজেশন, একদিকে সমাজবাদী, মানে অনেকগুলো ঘুটির সঙ্গে ব্যালেন্স করে চলছে। মানে হয়তো মেবি হতে পারে যে ওনার ওটা ছাড়া কোনো উপায় নেই। তাহলে এবার আমরা সে জায়গায় এসে পৌঁছেছি যে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার পড়বে এবং আডবাণী ইউপিতে গিয়ে বাবরি মসজিদের যে ঘটনাটা আর কি, সেই ঘটনাটা ঘটবে। কিন্তু আপনি বলছিলেন আমাদের যখন ক্যামেরাটা অফ ছিল যে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা পিছোবো বলেছি, প্রথমেই বলে নিয়েছিল পিছোবো, পিছিয়ে তো থাকবো, পিছিয়ে আবার এগিয়ে আসবো। রাইট, এটা একটা সাটল। হ্যাঁ, তো 1990 সালেই ধরুন আমি বলছি 22শে অক্টোবর, দিওয়ালি 4 দিন পরে, মানে এই যখন আমরা থামলাম তার 2 বছর আগের ঘটনা। ওকে, আমাদের হাওড়া স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছে রাম কোঠারি, শরৎ কোঠারি, 2 ভাই, রাম শরৎ কোঠারি।
তা এদেরকে মানে এদের মা যেরকম হয় আর কি, আমরা পথের পাঁচালি বা এসব পড়েছি, অপুর সর্বজয়া যেভাবে অপুকে সব কিছু গুছিয়ে দিল, বাবা তুই কোথায় যাবি শহরের স্কুলে, ওর মা একটা বোন, 2 ভাই রামসারা, তার একটা বোন আছে। তো একদম কৌটোয় মিষ্টি, নোনতা স্ন্যাক্স, মানে ধরুন যা একটা মারোয়াড়ি ফ্যামিলিতে হয়, লাড্ডু, গুজিয়া, পেড়া, গাটিয়া, এসব মানে প্যাক করে দিয়েছে। এখন প্যাক করে দিয়েছে এবং শর্ত দিয়েছে যে মোবাইল তো তখন নেই, রোজ একটা করে চিঠি লিখতে হবে। তা এরা যায়, এরা গিয়ে প্রথমে একটা জায়গায় নামে, মুলায়ম সিংয়ের সরকার মানে একদম দুর্গ করে রেখে দিয়েছে অযোধ্যাকে, ওরা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, গ্রামের লোকের কাছে চেয়ে খাচ্ছে, অসংখ্য লোক যাচ্ছে, স্কুল বাড়িতে লোকে মানে তখন রাম মন্দিরের আন্দোলন শুরু হয়ে গেছে, রথযাত্রাটা হয়নি। না, রথযাত্রা নয়, এই ঘটনাটা আলাদা, এটার সঙ্গে রথযাত্রা দিয়ে এবার যাচ্ছে, রাম মন্দির মুভমেন্ট হবে, করসেবা হবে, যেটা করসেবা হবে। তো যাচ্ছে, এবার একটা আরেকজন বন্ধু ছিল রাজেশ আগরওয়াল। তা এদেরকে 2রা নভেম্বর এদেরকে মুলায়ম সিং সরকার গুলি করে মেরে দিল, গুলি চললো। মানে সেখানে কি কোনো ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ঘটনা ঘটেছিল। ওই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য মুলায়ম সিং সরকারের পুলিশ গুলি চালাল, মারা গেল 2 ভাই। প্যাথেটিক ঘটনা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এদের বাড়ি কিন্তু কলকাতায়, আমার সামনের বড় বাজারে, এদের নাম কেউ জানে না। সেভাবে পশ্চিমবাংলায় মানে এত শহীদ হয়েছে, মনে সব শহীদদের মূর্তি দেখে 2টো ছেলে। আপনি আন্দোলনের সঙ্গে সহমত হতে পারেন না পারেন, কিন্তু ধরুন আমরা এত বিভিন্ন ক্ষেত্রে শহীদ তৈরি করেছি, কিন্তু মানে বিভিন্ন শহীদ তৈরি করিনি, শহীদদেরকে মর্যাদা দিয়েছি। কথাটা উইড্রো করছি, শহীদ তৈরি করা যায় না। এই কোঠারি ব্রাদার্সের মানে যে মারা গেছে, এদের নিয়ে কিন্তু বঙ্গ সমাজে আমি আজ অবধি, আমি ব্যক্তিগতভাবে, আপনি পড়ে থাকতে পারেন, অন্য কেউ পড়ে থাকতে পারেন, কোনো দুঃখ প্রকাশমূলক কোনো লেখা বা কোনো আলোচনা আমি শুনিনি। সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হলো, ওই যে মা বলেছিল রোজ চিঠি লিখবে, এরা মরে গেছে, দাহ হয়ে গেছে, তখন প্রতিদিন রাস্তা দিয়ে বাড়ি থেকে চিঠিটা আসছে, প্রতিদিন আসছে। ভাবুন যে রাত্রাবতের নাম, কি হচ্ছে না হচ্ছে, ভালো আছি, মা পড়ছে, মেয়ে, ছেলে দুটো ছেলে মারা গেছে তার। তো এর উল্টো পথও আছে, এর নাম হলো আপনার মোহাম্মদ সাইদ। এ আজকে ইউপিওয়ালা কমন ম্যান, ছেলেটা বেঁচে আছে। তো আপনি যে ইয়েতে দেখবেন, ওর বাড়ি একদম 8 পৌড়ে বাড়ি, দেওয়ালে টিপিক্যাল ইউপিওয়ালা হাউস, যাকে চুনকাম, ওই গ্রিলের পয়সা এড়াতে আমাদের ছোটোবেলাতে আমাদের বাড়িতে ওইরকম ডিজাইন করা হতো আর কি, কিছু ইট সরিয়ে দিয়ে খুপড়ি একটা পুরনো উঠোনের কোণে সাইকেল। তো 6ই ডিসেম্বর 1992 যখন যে বলছি বাবরি এপিসোড হচ্ছে, গাদা লোক বেরিয়েছে, সাইদ পালাচ্ছে, বাবার হাত ধরে পালাচ্ছে, প্রচণ্ড ভিড়ে, টানাটানি, আতঙ্ক। হঠাৎ বাবার হাতটা ছেড়ে গেছে, বাবা কোথায় গেল? তো বাবা কোথায় গেল বেচারি খুঁজে পাচ্ছে না, বাচ্চা ছেলে, 10 বছরের বাচ্চা। সন্ধ্যেবেলা খবর আসছে বাবা কাকা দুজনেই লাশ হয়ে গেছে। সুতরাং যে দাঙ্গা খুনোখুনিতে দুপক্ষেই না, আমরা তো হ্যাঁ ঠিকই বলছেন নরেন্দ্রবাবু, কারণ আমরা যখন পার্টিশন নিয়েও আমাদের একটা বই থেকে, আমি জানি না আপনি দেখেছেন কিনা, সেখানেও আমরা বলছিলাম যে মৃতদেহের মধ্যে ধর্ম খুঁজতে যাওয়াটা এটা একটা খুব বাজে, মানে এর থেকে ঘৃণ্য আর কিছু হয় না। একজন মানুষ, সৈন্যরা যুদ্ধে যায়, তারা দেশের জন্য প্রাণ দেয়, ঠিক আছে, আমরা তার জন্য একটা সম্মান রেখেছি, তাদেরকে শহীদ বলে সম্মান দিই, এবং সে দেশের জন্য আত্মোৎসর্গ করবে, এটা ঠিক আছে। কিন্তু ধরুন যে সিভিলিয়ান, সে মারা গেল, সেইভাবে হয়তো মানে এমন কোনো কাজ সে করেনি যার জন্য তাকে মেরে ফেলা যেতে পারে। তার মধ্যে যদি ধর্ম রাজনীতি আমরা খুঁজতে যাই, সেটা খুবই দুঃখজনক। এবং আমার মনে হয় এই জিনিসটা এখনও করে চলেছি আমরা, এবং আমাদের মিডিয়া এখনও করে চলে। যে ধরুন আমি বলছি যে একটা ইলেকশনের অ্যারাউন্ড যখন একটা হিংসা হয়, তৃণমূলের 5 জন কি বিজেপির 6 জন কি সিপিএমের 3 জন মারা গেছে, দেহটা তারপরেও তার
মধ্যে এই জিনিসটা খুঁজতে যাওয়ার মধ্যে, এবং আমরা যারা সাপোর্টার, শুধু মিডিয়া কেন, আমরা নেতারা সবাই এটাকে মানে ওই ফুটবল খেলা স্কোরের মতো, তোদের বেলা যে 196টা মারা গেল, আমাদের তো 85টা মারা গেছে, এ তো হয়, এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। কিন্তু সমস্যা হচ্ছে আপনি মহাভারত থেকে দেখবেন, রাজনীতি একজন সাধারণ মানুষের ক্ষেত্রে, আম আদমির ক্ষেত্রে মৃত্যু ছাড়া কিছু প্রসব করে না। আমি আরও কতগুলো মৃত্যুর কথা বলি। 82 বিশ্বনাথ প্রতাপ সিং তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছে, তো বার্গার ফরেস্টের ভেতর দিয়ে একটা জিপ যাচ্ছে, একদম এলাহাবাদ জেলার বর্ডার, বান্দা এলাহাবাদ জেলার বর্ডার, ভাঙাচোরা রাস্তা, গভীর জঙ্গল, সার্চলাইটের আলো, রাত্রি 9টার সময় ওই এলাকার যুবরাজ, তখন রাজতন্ত্র নেই, স্টিল যুবরাজ তো আছে, তো যুবরাজ হাওয়া খেতে বেরিয়েছেন। পরের দিন পুলিশ রিপোর্টে লিখেছেন আউটিং, রাত্রির 9টার সময় একটা রিজার্ভ ফরেস্টের ভেতরে যুবরাজ হাওয়া খেতে বেরোচ্ছেন, এবং সঙ্গী হয়েছেন আপনার চন্দ্রশেখর প্রসাদ সিং, ওরকম একজন রাজরা পরবর্তীকালে আইনে পেশায় মানে আইনবিদ। তো ব্রিটিশরা হতেই পারে, ধরুন স্বাধীন তো কী হয়েছে, ওদের তো বাপদাদাদের সম্পত্তি ছিল, রাত্রি 9টার সময় বেরিয়েছে নির্বিচারে পশু হত্যা। অ্যাকচুয়ালি চেয়েছিল আপনার শিকারে। তো সেই সময় ঝোপের আড়াল থেকে একটা আওয়াজ এলো, রুক যাও ভাগনে কি কোশিশ না করনা। দাঁড়িয়ে গেল, গুলি। চন্দ্রশেখর প্রসাদ সিং মৃত, তার বাচ্চা ছেলে অজিত প্রসাদ ছিল, সেও মরে গেছে, শুধু আর বিক্রম বলে আর একটা ছেলে ছিল, আর মহেন্দ্র প্রতাপ, এটা দুজন বেঁচে গেছে। তো এই চন্দ্রশেখর লোকটা কি? ভিপি সিং এর দাদা। আচ্ছা, ভিপি সিং, আমি বলছি প্রধানমন্ত্রী ভিপি সিং এর কথা বলছি না, কিন্তু আরও একটু পিছিয়ে, আমি 5 দশক পিছিয়ে আমি মুখ্যমন্ত্রী ভিপি সিং এর কথা বলছি। ভিপি সিং এসে প্রথম কাজ যেটা করলো সেটা হচ্ছে ডাকাত দলের বিরুদ্ধে, ঠিক যেমন ওই স্লিম্যান সাহেব আমাদের ঠগি ধরতে নেমেছিল সেরকম, মানে একদম অল আউট অ্যাটাক শুরু করলো। বিপি কেউ বলে যে এটা ডাকাতরা প্রতিশোধ নিয়েছে, কেউ বলে ডাকাতরা অস্ত্রের জন্য করেছে, বাট করেছে। এখন ধরুন এই ডাকাতরা কি, মানে এরা জেনারেল এমনি লুটতরাজের ডাকাত, নাকি এরা চম্বলের যেই বাগিদের আমরা শুনি তাদের কথা বলছেন? মানে ধরুন কে ডাকাত নয়, আপনি তো ওয়ালি দেখেছেন, কে ডাকাত নয়। ধরুন আমার কাছে, আপনার কাছে ও ডাকাত, সিস্টেমের কাছে ডাকাত, আর ভুকানাঙ্গাদের কাছে বাগি, রবিনহুড বড় লোকদের কাছে লুটেরা, আর গরিব ইংরেজি, ধরুন গরিব মানুষের কাছে এসে বাগি বা ভালো। আমাদের দেশেও তো 20 ডাকাত রঘু ডাকাতের গল্প আছে, এবং এটা খুব মানে ভাবা খুব শক্ত যে কে ডাকাত নয়। আপনি একটা লোককে সরাসরি ডাকাতি করছেন না, আপনি একটা লোককে ধরুন পেছনে কোনো কারণ আছে, যেটা হচ্ছে একটা, ওটা বলছি না, মানে একটা লোককে মোবাইলের রিচার্জের লোভ দেখিয়ে লোভটা ধরিয়ে দিয়ে তার অ্যাকাউন্ট ফাঁকা করছেন, এটা আপনার ব্যাপার, ঠিক। কিন্তু ডাকাত সবাই আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে। তো এটা হলো মানে ওই সেই বডিগার্ড সিনেমাটা ডায়লগ ছিল আদিত্য পঞ্চলে, খেয়াল করে দেখুন, তোমারা সাইড মে তুম হিরো, আমারা সাইড মে হাম, ভিলেন কই নেই, ভিলেন কেউ নয়। তো ডাকাতদের এই সময় উৎপাত ছিল, এবং ভিপি তখন বলছেন, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, একটা হট্টগোল হচ্ছে না, মেরে হাত খুন সে লাত পাতে, আবার খুনিওকে খুন সে লাত পাতে, আমার হাতে রক্ত বটে, খুনির রক্ত। আর একটা কথা বলছি, 30 দিনের মধ্যে ডাকাতদের খতম করব, নইলে আমি পদত্যাগ করব। আচ্ছা, এখন এইটা শুনে পুলিশ ফোর্সের যে আপনার যে সমস্ত মানে নিচুতলার পুলিশ কর্মী, আমরা তো দেখি নিচুতলার পুলিশ কর্মীরা মার খায়, উপরতলা মৌজ করে, নিচুতলা মার খায়, এদের মনে একটা বিরাট, মানে এরকম মুখ্যমন্ত্রী আমরা দেখিনি। যে ইউপি পলিটিক্সে ধরুন মুখ্যমন্ত্রীর কুর্সিটা হচ্ছে মিউজিক্যাল চেয়ারের মতো, একবার এনডি তিওয়ারি, একবার ভিপি সিং, একবার মোলায়ম সিং, কল্যাণ সিং, এই হয়। তো সেখানে এসে সিএম হয়ে একটা আম পুলিশ কর্মীর জন্য সে বলছে যে আমি মানে গদিটা মোরাল বুস্ট হলো সাংঘাতিক, একবার দুনো বল যাকে বলে, একদম ফুল ফোর্সে নেমে পড়েছে। যদিও তাদের ইনফ্রাস্ট্রাকচার কি নয়, গুটি কয়েক মোটরসাইকেল, জিপও সবসময় জোটে না, কয়েকটা লজ ধরে গাদা বন্দুক। কিন্তু সমস্যা হচ্ছে যে
এই ধরে আনতে বেঁধে আনার ফল তো ভালো হয় না। ধরুন নকশাল আমলের কলকাতায় এরকম বিস্তর অভিযোগ আছে যে পুলিশের অত্যাচারের। এমার্জেন্সির সময় এমার্জেন্সি নিয়ে যদি কথা হয়, দিল্লি জামা মসজিদের আশেপাশে যে এলাকা, সেখানে একটা অত্যাচারের ইয়ে আছে। তো বহু জায়গায় ছিঁচকে চোর, নিরীহ গ্রামবাসী গুলি করে মেরে দিয়ে বোঝে ডাকাত। পুঁজিকে ঠাকুর সম্প্রদায়ের ঠাকুররা চামারদের হত্যা করছে বলে। এখন এর বিরুদ্ধে প্রতিবাদ কে করছে? প্রতিবাদ করছে কিন্তু মুলায়ম সিং যাদব। ভেবে দেখুন, যে মুলায়ম, আমি বারবার বলছি, রাজনীতিতে একজন রাজনীতিবিদ ক্ষমতায় আসার সময় যা বলছেন আর ক্ষমতার আসার এসে গিয়ে যা বলছেন, আসমান জমিন ফারাক। আমি মুলায়ম সিংয়ের উদাহরণ দিচ্ছি, তিনি একদম পুরো ডেটা দিচ্ছেন। রাজ্যপাল ওই চন্দ্রশেখর প্রসাদ নারায়ণ সিং বলে একজন ছিল, তাকে চিঠি লিখে জানাচ্ছে যে 418টা ফেক এনকাউন্টার হয়েছে, এবং মানে পুরো খুব সরব যে বিগত 1.5 বছরে যত খুন হয়ে যায়, গত 100 বছরে তত হয়নি। আচ্ছা, এই সময়টা নিয়ে আরেকটা কথাও বলা হয়, আপনার থেকে একটু জানতে চাইবো যে মুলায়ম সিং যেটা বলছেন সেটার কারণ কি? অনেকে বলেন যে কারণ মুলায়মের পার্টির অনেক লোক এভাবে ফেক এনকাউন্টারে মারা গেছিলেন, এবং একথাও নাকি আছে যে মুলায়ম সিং অনেক ডাকাত দলকে নিজে সমর্থন করতেন। ফুলন দেবীকে তো তিনি টিকিট দিয়েছেন। শুধু মুলায়ম সিং কেন, ওখানে অনেক ডাকাত আছে। ধরুন ডাকু মালখান সিং আছে, মুস্তাকিম আছে, ফুলন দেবী আছে। মালখান সিং তো কংগ্রেস বিজেপি দুটোতেই জয়েন করেছে। এবং ধরুন তারও আগে, মানে যদি আমরা দেখি যে পুতলিবাই বলে ডাকাত ছিল, তারপরে আরও অনেক পুরনো ডাকাতরা ছিল। ওই ডাকাতরা বিনোবা ভাবের ডাকে অস্ত্র সমর্পণ করে সভ্যভাবে বাঁচত না। রাজনীতিবিদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, এবং আপনি ওই বাদৌরিয়ার ইন্টারভিউ দেখবেন, ওখানে বলছে যে ডাকাতরা মানে রাজনীতিক দলের সঙ্গে রীতিমতো কন্ট্যাক্ট ছিল। এবং এই যে খুনি হত্যা, এগুলো মানে শুধু যে মানে আপনার ডাকাত তা নয়, কিন্তু মানে আপনার কি বলবো, মানে ছোটোখাটো ডাকাত মানে এরকম নয়, মানে ব্রাহ্মণ ডাকাত, রাজপুত ডাকাত, গুজ্জার ডাকাত, আপনার চামার ডাকাত, রঙ্গিয়া ডাকাত, আপনার নিম্ন বর্ণের বলছি আমি, মহিলা ডাকাত, ডাকাত তো আছে। এই ধরুন রাধে সিং সন্ত, আমি একটা ঘটনা আপনাকে বলবো যে প্রথমে উচ্চবর্ণের বলবো, তারপর নিম্নবর্ণের বলবো। দেহুলি বলে একটা জায়গা আছে, পশ্চিম মৈনপুরি একটা গ্রাম, 900 মতো লোক থাকে। গ্রামের মাথা ঠাকুররা ওই চামার, রঙ্গিয়া, কিছু মুসলিম, এরা সব থাকে, ঠাকুরদের জমিতে কাজকর্ম করে, ধান আলু সর্ষে এসব হয়, আমাদের মতো পশ্চিমবাংলার মতোই ইকোনমি। একটা ডাকাত দল আছে, ডাকাত দলের নামে ডাকাতের নেতার নাম হচ্ছে কুমার পাল, ভাইস ক্যাপ্টেন ঠাকুর রাধেশ্যাম সিং উঁচু জাত। কুমারের একটা ঠাকুর মহিলাকে ভালো লাগে, রাধে তা মেনে নেয় কি করে, মহিলা ইজ্জত বলে কথা। তো কুমারের দেহ একদিন পাওয়া গেল, শোনা গেল যে রাধে দলের দখল নিয়েছে। তো চামারা একজোট হলো, জাতিগত ইকুয়েশন বলছি। পুলিশ গ্যাংয়ে 2জনকে ধরলো, মাহারাম, বালা সাহেব, মিঠুরাম, অঞ্জনলাল, 4 জন সাক্ষী দিল। তো কী ফল হলো? একদিনে 7টা লাশ পড়লো নিম্নবর্গের মানুষদের। মানে এবার ধরুন সারবতী বলে একজন ছিল, ওর মধ্যে তার বাচ্চা কোলে, রাজেশ নাম, বাচ্চাটাকে একদম ডাকাতের বুলেট, মানে বাচ্চা ফুঁড়ে মায়ের বুকে বুলেট, বিভৎস। 8 মাসের মুন্নি, 1.5 বছরের নিলাম, আমি এগুলো খুঁজে পেয়েছি। এরা ঘাড়ে গুলি করেছে, এবং গ্রামে ঢুকে পুরো সেই শিকার করার মতো, মানে মানুষ শিকার করেছে রাধে সান্তাসায়েদের মানে গ্যাং। এখন এইটা যদি আপনি উচ্চবর্ণের হত্যাকাণ্ড বলেন নিম্নবর্ণের মানুষদের, তাহলে উল্টো ঘটনা হচ্ছে বেহমায় কি হলো না, ওই মুন্নি দেবী বলে একজন ছিলেন, তার সঙ্গে তার বাল্যবিবাহ, ছোটোবেলায় বিয়ে হয়েছে। ফুলন দেবী ঢুকে তো একদম যাকে বলে লাইন দিয়ে দাঁড় করিয়েছে বলা হয়, যদিও এই ঘটনা আদালতে প্রমাণিত নয়, কিন্তু ঘটনা মানে তখনকার যেটা গল্প বলা হচ্ছে আর কি, আমি তার ভিত্তিতে বলছি, ফ্যাক্টের ভিত্তিতে নয়, যেটা রুটে ছিল, যে লাইন দিয়ে দাঁড় করিয়েছে। এবং হ্যাঁ, ঠাকুর গ্রামে পুরো সবাইকে হত্যা। আমরা সেটা কোন দিনে হত্যা করেছে? 14ই ফেব্রুয়ারি, প্রেমের দিনে। আর ওই মহিলা তার বালক স্বামীকে দেখলোই না সারা জীবন। ও বলেছে ক্যামেরাতে যে জিন্দগি তো বরবাদ হুয়ে, ইতনে সাল হো গয়ে, হামে ক্যা মিলে হুয়ে, কিছু তো পায়নি।
বাবুজি সিং বলে একজন ছিল, তার বাবাকে যখন দাঁড় করাচ্ছে তার ছেলেটা যাচ্ছে সঙ্গে, মারবে তো বলছে বাবা বাড়ি চলো। বাবা ছেলেকে বলছে যে চম্বলের জঙ্গলে বলছে তুম ঘর যাও বেটা, হাম আনে ওয়ালা নেই হ্যাঁ। আজকে আপনি যে আমরা যে কথা বলছি যে হত্যাকাণ্ড, তার বাবাকে গুলি করে মেরে দেবে খানিক বাদে, ছেলেটার মাথায় হাত বুলে তুম ঘর যাও বেটা হাম আনে ওয়ালা নেই হ্যাঁ। এই যে এর থেকে ব্যথাটি কী হয়, আমরা যে এই যে আমাদের বইয়ের একটা অন্যতম টপিক হলো মৃত্যু। আপনি এই আমি যেটা বললাম রাম কোঠারি শরৎ কোঠারিকেই বলুন, শাহিদকেই বলুন, ভাই শুধু ধর্মীয় হত্যাকাণ্ড, এগুলোও তো জাতিগত। এই বেহমাই কাণ্ডে এই বাবুজি সিংয়ের হাম আনেওয়ালা নেই হ্যাঁ বাবার মুখ থেকে শুনে একটা বাচ্চা ছেলে চলে যাচ্ছে বলুন, বা একটা নিম্নবর্ণের মানুষকে এরমভাবে ঠাকুর সম্প্রদায়ের ডাকাতরা গুলি করে খুন করে রাখাটাই বলুন, এই চম্বলের এটাই ব্যাকরণ। চম্বল এরিয়াটা তো ধরুন ইউপি আর মধ্যপ্রদেশের মাঝখানে ঠিকই, এবং ওই যে ভিপি যে রোখ দিচ্ছে এইখানেতে কিছু জায়গায় দেখবেন কিছু কিছু ডাকাত দলের ওপর মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে নেগোসিয়েশন হয়েছে। মানে একটা সময় একটা মানে ইয়ে হয়েছে, ফুলন দেবী তো বলেছেন কে হাম জঙ্গল মে পয়দা হয়ে থে, জঙ্গলে জন্মেছিলাম আমি, আমাকে তো ছোটোবেলা থেকে অত্যাচার করেছে, একজনের সঙ্গে বিয়ে দিয়েছে, সে মারতো, আমি একজনের ডাকাত দলে পালিয়েছে ডাকাত হয়েছি, তাকেও মেরে দেওয়া হলো, আমাকে আটকে রাখা হলো 21 দিন ধরে, 21 দিন বা সামথিং দিন ধরে অকথ্য অত্যাচার করা হলো। আমি কি জঙ্গলে মানে পয়দা হয়েছি? তো দেহুলি হত্যাকাণ্ড যখন হলো, ভিপি খবর পেলেন বেলা 1টা, আর 2:30-এর মধ্যে বাড়ি চলে এলো মুখ ক্লান্ত। সীতা কুমারী আমি বলেছি তাঁর স্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার সময় যার সঙ্গে টিভিটি হচ্ছিল, এত আগে ফিরে এলে কেন? রিজাইনিং, মন ভেঙে গেছে। তো দেখলো যে হঠাৎ ভিপি বাড়ির অফিসে গেল, একটা কাগজে ইস্তফাপত্র লিখলো, লিখে ভাবলো একবার তাঁকে খবর দিলে হয়, তিনিকে আমি বলছি। তো ইউপি ধরুন তো দিল্লি পলিটিক্সের একদম মানে সেন্টার, হ্যাঁ, ওখান থেকে যদি চলে যাই তাহলে তো দিল্লিতে ধস নামবে না, গোটা পার্টি আমার জন্য ডুববে। ফোন করলো, আর কে ধাওয়ান ফোন ধরলো, ইন্দিরা গান্ধীকে ফোন করছে। আচ্ছা, তো ফোন বাজলো, আর কে ধাওয়ান ধরলো, ভিপি কোনো কথা না বলে ফোনটা নামিয়ে রাখলো, থাকবো না। এখন প্রশ্ন হচ্ছে যে ভিপি কি তাহলে পচা শামুকে পা কেটেছে? মানে ধরুন এই যে ডাকাতে, সামান্য একটা ডাকাত একটা রাজ্যের টোটাল অ্যাডমিনিস্ট্রেশন, আপনি যাই বলেন যত ক্ষমতাশালী হোক, তো ডাকাত আমরা শোলেতে তো দেখেছি গব্বর সিংকে, কি যদি ধরুন একটা রাজ্যের পুলিশ ফোর্স সোজাসুজি নেমে যায়, ঠিকবে না। আমি উসমান সৈফি বলে একজন সাংবাদিককে সেই সময় ইউপি পুলিশের প্রাক্তন ডিজিপি বিক্রম সিং হিন্দিতে বলছে, আমি হিন্দিতেই বলছি, হাতিয়ার বাতায় হাতিয়ার কে হতে থে। উসমান সৈফি সঙ্গে ইন্টারভিউ হচ্ছে, উসমান সৈফি বলছে না হাতিয়ার কি রাইফেল কিছু হবে, রাইফেল তো বড়ি ছোটি চিজ হ্যাঁ। মালখান সিং, মুস্তাকিম, ফুলন দেবী অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের মালিক। ধরুন অস্ট্রেলিয়ান বা ব্রিটিশ আর্মি ব্যবহার করে 7.62 SLR, উজি সাব মেশিন গান ইসরায়েল মেড, LMG লাইট মেশিন গান, টেলিস্কোপিক স্নাইপার সব আছে। আচ্ছা, এবং বিক্রম সিং বলছে যে 71-এ যুদ্ধ হয়েছে বাংলাদেশে, পাকিস্তান আর্মি হেরেছে, ওদের টোটাল আর্সেনালটা চম্বলে পাচার হয়েছে, এমনি লড়াই হয়নি, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এমনি ছেড়ে দেয় না। আচ্ছা, এবং এটা কে করলো? মানে চোরাপথে ঢুকেছে। আমাদের দেশে যে পলিটিক্স হচ্ছে সেখানে বিদেশি সিক্রেট এজেন্সি নেই, এটা তো আপনি বলতে পারবেন না, বুকটুকে প্রমাণ নেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ধরুন এই অশিক্ষিত মাল্লা ডাকাতি হোক বা ঠাকুর ডাকাতি হোক বা ডাকাতি হোক, এই অস্ত্র চালানো যুদ্ধ শেখা তো মুখের কথা নয়, এটা তো রীতিমতো সায়েন্স বা রীতিমতো একটা একাডেমি আছে, মিলিটারি একাডেমি হয়। তো এই অস্ত্র প্রথম কথা ভিপির পুলিশের সঙ্গে লড়তে পারবে না। দলে প্রচুর ফৌজিও আছে, একটা ফৌজির নাম বলেছে XDGP ভগবান সিং কমান্ডার গাং, একদম পুরো এক্স ফৌজি ট্রুপ, তারা রীতিমতো ট্রুপ, ম্যাপ ট্যাপ দিয়ে মিলিটারি কায়দায় সার্ভে টার্ভে করে মুভ করছে, তাদের ড্রিল, তাদের ফায়ারিং, তাদের ট্রেনিং পুলিশের থেকেও উন্নত। এবং বাদোরিয়া তো বললাম, বাদোরিয়ার কথা, মহেন্দ্র পাল সিং বাদোরিয়া কথাটা সমর্থন করছে, যখন তখন ঢুকছে খাবারের জন্য, রুটি বানাও, খুন না পেলে ছিল।
আর কাস্টলাইন পলিটিক্সের কথা তো আমি আগেই বলছি, যে গোয়ালা ডাকাত, ঠাকুর ডাকাত। তো এবার ভিপি সিং পদত্যাগ করলেন, এলেন কে তার বদলে? ভিপি সিং পদত্যাগ করলেন, এরপরে আমাদের যে আলোচনা হবে সেটা হচ্ছে যে ফুলন দেবীর উত্থান হচ্ছে। ভিপি সিংয়ের মানে মূল প্রতিদ্বন্দ্বী তো ধরুন মুলায়ম, এবং ফুলন দেবী, এখানে একটা ভালো ইন্টারেস্টিং গল্প আছে। আমরা ভিপি সিং থেকে একটু সরে আসি, আমরা মুলায়মকে নিয়ে আসি। ভিপি সিং এর মানে ইউপি পলিটিক্সে ভিপি সিং এর রাইভাল কিন্তু মুলায়ম। বাবুজি কল্যাণ সিংও আছেন, অনেকজন আছে, চন্দ্রশেখর নিজের দলের মধ্যে আছেন, কিন্তু মেন রাইভালরি কিন্তু তখন মুলায়ম। তো রাজেন্দ্র চতুর্বেদী 1969 ব্যাচে এমপি ক্যাডারে টপার, আইপিএস। দিল্লি গেছেন, ইন্দিরার সঙ্গে মোলাকাত হচ্ছে, যে রাজেন্দ্র বলছেন যে ফুলনকে ধরাটা একরকম অসম্ভব, কারণ ওই চম্বলের জঙ্গল কিন্তু নেপাল অবধি আছে, নেপালে ঢুকে গেলে তো তখন আর কিছু নয়। তা ইন্দিরা বললো যে যা করবে করবে, কিন্তু এমপির মুখ্যমন্ত্রীকে জানিয়ে করবো। এমপি ক্যাডার বলছি, এমপিতে ভরকেন্দ্র সরে আসছে। তো ধরুন আমরা তো বাজপেয়ীর আমলে ভলেন্টারি রিটায়ারমেন্ট শুনেছি, কেন্দ্রীয় সংস্থায় যারা কাজ করতেন গোল্ডেন হ্যান্ডশেক বলতো। ভলেন্টারি সারেন্ডার শুনেছেন? ভলেন্টারি সারেন্ডার হচ্ছে যে ফুলন অস্ত্র সমর্পণ করবেন। ফুলন দেবী তখন একটা বিরাট বড় স্টার হয়ে গেছেন, কিন্তু বিনিময়ে তাকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। তাই চতুর্বেদী ফুলনকে পাবে কোথায়? মালখান সিংয়ের নাম আমরা বলছি, ডাকাত। মালখান সিংয়ের কাছে চতুর্বেদীটা লিড পাচ্ছে। সে লিডটা ডাকাত একটা ঘনশ্যাম বলে একটা লোক, সে ফুলন দেবীর খোঁজ রাখে। তো পাঠানো হলো খবর, ফুলন দেবী আত্মসমর্পণে রাজি। এখন ওইখানে এআইজি অফ পুলিশ গোভিল, সামথিং গোভিল বলে একজন ফুলনকে খুঁজছে। তো খোঁচর ছড়িয়ে রেখে দিয়েছে। তো চতুর্বেদীর সঙ্গে প্রাথমিক আলোচনার পর ফুলন আর মানসিং হাঁটছে অনেকটা পথ, ঠাঠ দূর, মানে গাছগুলো অনেক দূরে দূরে। হঠাৎ গান ফায়ার হলো, আপনার মানসিং ফুলনের উপর ঝাঁপিয়ে ওকে বাঁচিয়ে দিল। দুজন সঙ্গী পড়লো, ফুলন পালিয়ে গেল। ফিরে এসে বলছে যে পুলিশ ওয়ালে কুত্তা হ্যায়। এবার আর ভিন্দের অফিসে চতুর্বেদী খবরটা পেয়েছে। এটা কিন্তু চতুর্বেদী কাজটা করায়নি। চতুর্বেদী তাহলে ফুলনের মাথায় ধারণা, মানে আইডিয়া হলো যে পুলিশ বোধহয় আমায় নিয়ে গিয়ে মেরে দেবে। এখন চতুর্বেদী কী করে, ও টার্গেট ও ফুলনকে সারেন্ডার করাবে। তো প্রচণ্ড ঠান্ডা চম্বলে একদিন চতুর্বেদীকে দেহাতি একটা লোক এলো, এবং চতুর্বেদী অবাক হলো না যে ভগবান, গ্রামগঞ্জে গাঁও দেহাতে আপনার পুলিশ কর্তাই ভগবান। আপনার আমার সঙ্গে জমি ঝামেলা, যাও দারোগা সাহেবের কাছে যাও। আপনার সঙ্গে বিয়ে হচ্ছে না, দাও দারোগা সাহেব। ছোটোখাটো ঝামেলা নিয়ে আসে, সরকার বলে ছেলের চাকরি চায়, জামাইয়ের চাকরি চায়, বিভিন্ন রকম করে। তো হাত জোর করলো, কী চাই? বললো আমাকে পরশুরাম সিং পাঠিয়েছেন ফুলন দেবীর সাথে মুলাকাত করতে গেলে আমার সঙ্গে আসতে। কোথায়? আমি জানি না, আমি শুধু বাবু আপনাকে পরশুরামের কাছ অবধি নিয়ে যাব। এখুনি? হ্যাঁ এখুনি। তো ঠান্ডা রাত, তো বিনা ইউনিফর্মে যেতে হবে। চতুর্বেদী পাশের ঘরে এলো, চেঞ্জ করলো, ক্যামেরা টেপ রেকর্ডার নিল, আর অস্ত্র তো নেমে একটা রিভলভার নিল। তো বৃদ্ধর সঙ্গে হাঁটছে। একটা বিরাট জার্নি, ধরুন অন্ধকার হাইওয়ে ছেড়ে দিয়ে মোটর সাইকেল নিয়েছে। হ্যাঁ, ও বৃদ্ধ বলে যে মোটর সাইকেল যে দেখুন হাঁটতে আপনাকে হবেই। তবু জেদ করে মোটর সাইকেল নিয়েছে, হাঁটবে না, অফিসার মানুষ। তো ঢুকে গেছে, ঢুকে গিয়ে একটা জায়গাতে গিয়ে মোটর সাইকেলটা রাখা করালো লোকটা, কম্বল এনে দিল, হাঁটতে শুরু করলো। আমরা বলি যে আগের বারে ফুলন যাচ্ছিল হচ্ছে রাষ্ট্রের কাছে, এবার রাষ্ট্র যাচ্ছে ফুলনের কাছে। তো হাত পা জমে যাচ্ছে, এক জায়গায় গিয়ে লোকটা বসে গেল। এতক্ষণ বসে গেলো, কি ঠান্ডা, 2 ঘন্টা লোকটা বসে আছে, একদম শুধু বিড়ি খাচ্ছে লোকটা। ঘন অন্ধকার, লাল আগুন জ্বলছে, চারপাশ স্ক্যান করছে কেউ আসছে কিনা দেখছে। তো 6:30টার সময়, এবার ফুলনের জমানি, ভোর 6:30, সারা রাত হাঁটিয়েছে লোকটাকে। আইপিএস অফিসার কিন্তু হেঁটে সকালবেলা গাঁয়ের সরপঞ্চ পরশুরাম সিং আর ওই এসপি সাহেব এলো, টেপ রেকর্ডারটা হাতে পেতেছি। এটা কি আজব জিনিস, ফুলন জঙ্গলে থাকে জানে না। আলোচনা হলো দফায় দফায়। ফুলন অনেকগুলো শর্ত দিলেন, কাউকে মৃত্যুদণ্ড দেওয়া চলবে না, 8 বছর জেল খাটিয়ে ছেড়ে দিতে হবে, জমি বাড়ি দিতে হবে,
মধ্যপ্রদেশে থাকবো, ইউপিতে যাব না। কেন যাব না তার কারণ আছে। আর দলের সকলকে ফ্রি এডুকেশন, মুক্তির পর বন্দুক রাখতে পারবে এবং হ্যান্ডকাফ পরানো চলবে না, কোনো রকম অ্যামুনিশন সাপ্লায়ার বা কারোর নামও বলতে বাধ্য থাকবো না। এখন এইটুকু আবদার নয়, এমপি পুলিশ রীতিমতো কিডন্যাপার হলো। মানে মধ্যপ্রদেশে মানে এসপি ওই নির্দেশে ও গিয়ে ইউপিতে ঢুকে ফুলনের গোটা বাড়ি, ঘর দৌড়, মানুষজন, গরু মোষগুলোকে উঠিয়ে নিয়ে পালিয়ে এসছে। এখন ফুলন এটা করছে কেন? যদি অস্ত্র সারেন্ডার করে দিই, ঠাকুররা তো ছাড়বে না। বেহমাই হত্যাকাণ্ড ঠাকুরদের এগেনস্টে জাতক্রোধ, মানসিংয়ের এগেনস্টেও মানসিংকেও ওইভাবে তুলে নিয়ে আসো সঙ্গী। সেইখানে গিয়ে একটা খেলা হলো, হচ্ছে দেশে দুটো পুলিশের সঙ্গে সামনাসামনি লড়াই হয়ে গেল। তবু যা হোক করে মানসিংয়ের ফ্যামিলিকে নিয়ে, মানে স্বাধীন ভারতে ধরুন একদল পুলিশ ডাকাতের পক্ষে, একদল পুলিশ ডাকাতের বিপক্ষে, এরকম তো চট করে কোনোদিন দেখিনি। কিন্তু তারপরে মুলায়ম ফুলনকে তো ব্যান্ডিট কুইন বলে মিডিয়ার বিশাল, তারপর আস্তে আস্তে ফুলনকে সব ভুলে গেল, ফুলন নিঃসঙ্গ হয়ে গেল। এখন মুলায়মে এই যে কর সেবকদের উপর গুলি চালিয়েছিল, মুলায়মের মুখ্যমন্ত্রিত্ব গেল একদম ভিপির মতো। তো মুলায়ম কাশিরামের সঙ্গে হাত মেলালো। কাশিরামের জেনারেল যদি বলেন, মহিলা জেনারেল মায়াবতী। মুলায়মের কি হবে? ফুলন। আচ্ছা। এবং ফুলন একলব্য সেনা তৈরি করেছেন, গোটা দেশে ওই পিছড়ে বর্গের যে ক্লাস পলিটিক্স করছেন, এবং মির্জাপুর থেকে দাঁড়িয়েছেন। এই মির্জাপুর আমরা যে সিরিজ দেখি, ওটা কিন্তু পুরোটা কাল্পনিক না, ওখানে কালিনের ব্যবসা, মানে আমি জানি কার্পেটের ব্যবসা হয়, মানে ওখানেও ডাকাত। কিন্তু ওরা কি হয়েছে না, ওই পারস্য থেকে কতগুলো লোক কয়েকশো বছর আগে ওইটা দিয়ে যাচ্ছিল, ডাকাতরা ধরেছে। তোমরা কী করতে এসছো? তোমরা তো ব্যাপারী। ঠিক আছে, কী কলা না কার্পেট বুনতে পারি না, আমাদের শেখাও। সেই থেকে কার্পেট। তো মির্জাপুরে ফুলনকে দাঁড় করিয়েছে। আবার এদিকে দেখুন, এই ঠাকুররা কিন্তু ওই বেহমাইয়ের বিধবাদেরকে রথে চড়িয়ে প্রচার করছে। মানে একই নারীর উপর অত্যাচারে দুমুখ খেলা হচ্ছে। কিন্তু তারপর তো যা হয়, ফুলন পলিটিক্সে এসছেন, কিন্তু আগুন নেবেনি। মহাভারত আমাদের শিখিয়েছে, আপনি বললেন না রাজনৈতিক হত্যা প্রত্যেক শাসকের আমলে হয়, এবং হত্যা ছাড়া রাজনীতি কোনোদিন সম্ভব নয়, এটা আমার সিদ্ধান্ত। তো ফুলনকে তো মেরে দিয়েছে পরে, আমরা জানি। এবং যেটা বললো যে এরকম ফুলন তো ধরুন মানে একটা যে আমাকে মানে মুলায়ম সিং যাদব বলছে যে কারাগত তো তাকে 11 বছর বাঁচিয়ে রেখেছিল, মুক্তি তো তাকে সেই সময়টুকুও বাঁচাতে পারল না। তো ফুলন অনেক দুঃখ পেয়েছে ফুলন। কিন্তু ফুলনের একটা হিস্ট্রি আছে। ফুলন বলতেন যে আগলে জন্ম মে हम भले ही जानवर बन जाए पर इस तरह के औरत नहीं बनना चाहते। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে বিশ্বনাথ প্রতাপ সিং নিয়ে কথা বলছি। আমার ইচ্ছে করছে জানতে মন্ডল কমিশন, কারণ বিশ্বনাথ প্রতাপ সিংয়ের নাম বললে পরে দুটো না জিনিস তো উঠেই আসে, একটা হচ্ছে বোফোর্স আর একটা হচ্ছে মন্ডল কমিশন। তো আমরা মন্ডল কমিশনের ব্যাপারটা একটু বুঝি, যে মন্ডল কমিশনের এই জায়গাটা তৈরি হলো কারণ বিশ্বনাথ প্রতাপ সিং নিজে ঠাকুর উচ্চ বর্ণের, এবং বোধহয় রাজ পরিবারের সাথে একটা কানেকশনও ছিল, রাইট। তো সেখান থেকে মন্ডল কমিশন অবধি এই বিষয়টার একটু যদি আপনি আমরা শুনতে চাই। আসলে মন্ডল কমিশন বা এই যে ওবিসি, আদার ব্যাকওয়ার্ড কাস্ট, অন্যান্য অনগ্রসর শ্রেণী, এটা না ভিপি সিংয়ের হাত দিয়ে ইমপ্লিমেন্ট হয়েছে। কিন্তু খেলা শুরু হয়েছে বা এটা নিয়ে পলিটিক্যাল আইডেন্টিটি পলিটিক্যাল যে মানে এদের একটা রাজনৈতিক চেতনা তৈরি হওয়া, এটা তৈরি হয়েছে কিন্তু আপনার মানে মোরারজি দেশাইয়ের আমলে, জেপি মুভমেন্টের সময়। হ্যাঁ, ওই সময় যখন ইন্দিরা ইমার্জেন্সি এসেছিল তখন এটা রেগেছিল। বেসিক্যালি কংগ্রেস দলটা কি, ধরুন একদম প্রথম থেকে যদি দেখি, কংগ্রেস হচ্ছে রাজা জমিদারদের সংগঠন। আমরা দেখেছি যে প্রথম দিকেও বঙ্গীয় রাজনীতিতেও দেখবেন যে বড় বড় সব পরিবারের নেতা, এবং পরেও সিদ্ধার্থ শঙ্কর ব্যারিস্টার, রবীন্দ্রনাথ জমিদারের সন্তান, কংগ্রেসের অ্যাক্টিভ নেতা না হলেও জমিদারের সন্তান, এই বড় বড় মানে ব্যারিস্টোকেসি বলা হয়। এই খেলাটা তো ঘুরিয়েছিলেন গান্ধীজি। চৈতন্যদেব ধর্মের ক্ষেত্রে যে কাজটা করেছিলেন, গান্ধীজি ওই সমাজের গরিব বুবো নয়, মধ্যম বর্গ, তো সমাজের একদম পিছিয়ে পড়ার অংশের জন্য ভয়েস হচ্ছেন আম্বেদকর। তাহলে গান্ধীজি কিন্তু এদেরকে মানে আপনার করেছেন। মানে এটা যদি প্রত্যেক রাজনৈতিক দলে যদি আমরা তাদের মানে
পেশাগত ব্যাকগ্রাউন্ডটা দেখি কংগ্রেসের ম্যাক্সিমাম ব্যারিস্টার, আপনি দেখুন নেহরু ব্যারিস্টার, পটেল ব্যারিস্টার, উল্টো দিকে কংগ্রেসের বিরোধীতে জিন্না ব্যারিস্টার, ওয়ান অফ দ্য মানে ইয়ংগেস্ট ব্যারিস্টার, খুব প্রতিভাবান ব্যারিস্টার, গান্ধীজি নিজে ব্যারিস্টার, আমাদের বঙ্গরাজ্যের সিদ্ধার্থ শঙ্কর রায় ব্যারিস্টার, অজিত পাঁজা ব্যারিস্টার। তো কিন্তু মানে অধ্যাপকও আছেন, প্রণব অধ্যাপক, কিন্তু মানে এই যে মানে ধরুন মধ্যমবর্গ যারা সমাজের, তাদেরকে মানে তারা রাজনীতিক আইডেন্টিটির ব্যাপারে প্রথমত 10-20 বছর উদাসীন ছিল। নেহরুর ক্যারিজমায় ভোট হতো, সুসংহত ছিল না ভোটটা। কিন্তু ভিপি এই মানে ওবিসি যে রিজার্ভেশন বা ব্যাকওয়ার্ড কাস্টের যে আদার ব্যাকওয়ার্ড কাস্টের যে রিজার্ভেশন, সেটা মানে মানে ফিল করেছিলেন প্রথম ইয়েতে আর কি, মানে প্রথম নির্বাচনে লড়তে গিয়ে। তার এগেন্সে দাঁড়িয়েছিল সংযুক্ত সোশ্যালিস্ট পার্টি, ওরা সম্মুখ সোশ্যালিস্ট পার্টি বলতে, সসোপা, সসোপা নে বাঁধি ঘাট পিছড়ে পায়ে 100 में 60, মানে 60% রিজার্ভেশন। এখন মানে ভেরি ইন্টারেস্টিংলি প্রথম দিকে নির্বাচন বলছি, ভিপি যখন প্রধানমন্ত্রী হলেন রাজনৈতিক জীবনের শেষ দিকে এসে, ওই নির্বাচনে ভিপি জিতেছিলেন, সসোপা জেতেনি। শেষে যখন এসে এলেন ওই সসোপার লাইনটা ধরলেন, কিন্তু কংগ্রেসের লাইনটা ধরলেন না। আর আরেকটা জিনিস দেখুন, দক্ষিণের রাজ্যগুলোতে অনেক মানে রাজ্যে আপনার মানে এই সমস্ত ব্যাকওয়ার্ড কাস্টে যাদের অন্তর্ভুক্ত হয় তাদের কিছু কিছুর জন্য মানে ত্রিবাঙ্কুর, কোচিন, রাজশাহী, এগুলোতে সংরক্ষণ ছিল, আর সংরক্ষণের দাবিও অনেক দিন ধরে ছিল। স্বাধীনতার পরে দত্তাত্রেয় কেলকার কমিটি তৈরি হয়েছিল, সিরিয়াসলি নেওয়া হয়নি, 1953 সালে হয়েছিল। কংগ্রেস একটা ভেরি ক্লেভার পলিসি নিয়েছিল। ও কী করেছিল, এখন ধরুন বিভিন্ন রাজ্যে জনবিন্যাস বিভিন্ন রকম, ইউপিতে ঠাকুররা ক্ষমতাশালী, আবার ধরুন অন্য কোনো বিহারেতে যাদবরা ক্ষমতাশালী, তাই যাদব যদি সংরক্ষণ পায়, কংগ্রেসের সেন্ট্রাল স্ট্যান্ড থাকে, তাহলে তো যাদবকে যদি সংরক্ষণ দেওয়া ঠাকুর চটে যাবে, ইউপির ক্ষমতা চলে যাবে। তো কংগ্রেস যেটা বলেছিল তখন, জসমিন দেশে যথাচারো, রাজ্য সরকার যা করবে সেটা ঠিক, যেখানে যেমন জনবিন্যাস সেখানে সেরাম। পরবর্তীকালে মোরারজির আমলে পরে আবার ইন্দিরা ফিরেছেন, এটা নিয়ে আলোচনা হয়েছে, চৌধুরী চরণ সিং লড়েছেন পরবর্তীকালে, কিন্তু আপনার মানে ইয়ে নয়। কিন্তু ভিপির বেলাতে, ভিপি এই সময় মন্ডল মিসাইল বলছি আমি এই জন্য, একটা বিরাট ইম্প্যাক্ট পড়ছে, আমি আসছি পরে। কারণ ধরুন 77 সালে বিহারে ওবিসি রিজার্ভেশন করতে গিয়ে প্রায় হিংসা তো হয়েছিল। তো শরদ যাদব তাগাদা দিয়েছেন যে 9ই আগস্ট দেবিলালের কৃষক র্যালি। এই দেবিলাল, এটা কোন সালের কথা হচ্ছে? এটা ওই সময় আর কি, মানে ভিপি যখন পিএম ওই সময়টা। তো কৃষক র্যালি হবে, সেই র্যালি থেকে যদি ওবিসি রিজার্ভেশন ঘোষণা তো হবেই। কে ঘোষণা করবে, সরকারের উপমুখ্যমন্ত্রী দেবিলাল নাকি ভিপি? ওকে, তা আগে মানে মিটিং হয়েছে, আডবাণীদের ডেকেছেন, আডবাণীও লিখেছে যে এরকম যে আমাদেরকে ডাকা হলো, বললাম যে আর এত তাড়াহুড়ো করছে, নো আই ক্যান্ট ওয়েট। এবং এই মন্ডল মানে কমিশন মানে হলো আর কি, মানে চালু হলো। এখন চালু হলো যখন, তো আপনার প্রচুর লোক মানে দেশ জুড়ে প্রতিবাদ, দিল্লির ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে চেপে আমরা দেখেছি। এবং ভিপির 2 নাতনি ছিল, রিচা আর অদ্রিজা, তারা পড়তো কলকাতার একটা স্কুলে, নামি স্কুলে পড়তো, রাজমহারাজাদের ঘরের ছেলে। তো সেখানেও তাদেরকে একদম সেই গোঁসা করা, মানে বাচ্চা বাচ্চা 2 মেয়ে বোধ হয়, সম্ভবত আমার যতদূর মনে পড়ছে 6 আর 9 বয়স। তো ব্যাগে ফেভিকল ঢেলে দেওয়া, মানে মাস্টারদের মানে স্যাররা বলছে যে তেমন তোমাদের আঁকা, ড্রয়িং টিচার বলছে যেমন তোমাদের আঁকা তেমনি তোমার ঠাকুরদা সরকার চালানো, রাগ। এবং মানে এই জিনিস হয়েছে। মানে এই যে দেবিলাল লোকটার একটা বিরাট ভূমিকা ছিল, মানে সরকারের অন্দারে সৌরভ দ্বিবেদী বলে বা বলে যে একটা মানে ভিপি দেবী একটা রাইভালরি হয়েছে। এখানে একটা ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, এই দেবিলাল কিন্তু আমি এক্ষুনি বলছিলাম যে দেবিলাল কিন্তু ভিপিকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এস চন্দ্রশেখর বলে একজন ছিলেন, বালিয়াকে বাবু সাহেব, ভিপি নিজের রাজ্যেরই লোক, পরবর্তীতে প্রধানমন্ত্রী হচ্ছেন। তো তিনি তার সঙ্গে মানে 2টো গ্রুপে মিটিং হচ্ছে, একটা চন্দ্রশেখরের গ্রুপ আর একটা হচ্ছে অরুণ নেহরু, বিজু পট্টনায়ক আর কুলদীপ নায়ারের গ্রুপ। তাহলে চন্দ্রশেখর দাবি জানাচ্ছেন আডবাণী জ্যোতিবাবুর কাছে। তো কুলদীপ নায়ার বা বিজু পট্টনায়ক এরা কি চান? এরা চান জোটের নেতা হোক দেবিলাল। আচ্ছা, তো চন্দ্রশেখর এক্সপেক্টেড অন্য কাউকে চাইছেন, নিজেকে চাইছেন না, চন্দ্রশেখরও চান দেবিলালই প্রধান মানে হোক। আচ্ছা, এবং হয়ে গেল দেবিলাল। এবং কুলদীপরা বোঝালো যে চন্দ্রশেখর প্রস্তাব করবে, তুমি হ্যাঁ বলে দেবে, কিন্তু হ্যাঁ বলে দিল চন্দ্রশেখর, হ্যাঁ বলে দিল, সাপোর্ট হয়ে গেল।
এরপর দেবীলাল পাল্টি মেরে বললো যে হাম তো সরকার, দেবীলাল তো জাট নেতা, তাও বলতো তাকে, মানে কাকা, আমি তাও হই সন্তুষ্ট, আমি চাই হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদটা ভিপি সিং সামলাক। কেন? আগে থেকে ইকুয়েশন হয়ে আছে বিশ্বনাথ প্রতাপ সিং আর দেবীলালের মধ্যে। হ্যাঁ, এরা বুঝিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তীকালে কিন্তু ভিপির সঙ্গে দেবীলালের মানে চন্দ্রশেখর কিন্তু ছাড়েনি। চন্দ্রশেখরও বালিয়াকে, বাবু সাহেব ও মুলায়মকে ব্যাকআপ দিতে শুরু করেছে। ভিপির নিজের রাজ্যে মুলায়মকে ব্যাকআপ দিয়ে একদম চিফ মিনিস্টার করে দিয়েছে। বিহারে ভিপির পছন্দের প্রার্থী রামসুন্দর দাসের কথা আমরা আগে এসেছি, তো চন্দ্রশেখর লবি গোঁজ প্রার্থী দিয়ে হারিয়ে দিয়েছে, লালু উঠে এসছে, এবার উপপ্রধানমন্ত্রী হয়েছে। এবার তাকে তো আটকাতে হবে। ভিপির সঙ্গে মানে দেবীলালের একটা মানে আপনার রাইভালরি তৈরি হচ্ছে। তার ছেলে ওম প্রকাশ চৌটালার নির্বাচনে জেতা নিয়ে সেই বিরাট রকম মানে খুনোখুনি রক্তগঙ্গা এরকম একটা সমীকরণ তৈরি হচ্ছে। তো এখানে একটা অরুণ শৌরির বিরাট ভূমিকা আছে। অরুণ শৌরির যখন যে কাগজে ওই ইন্ডিয়ান এক্সপ্রেসে ও দেবীলালের এইসব খুনোখুনির এগেনস্টে দেখা যাচ্ছে লেখা বেরোচ্ছে। তো অরুণ শৌরিকে ফোন করেছে, অরুণ শৌরি মানে ইন্ডিয়ান এক্সপ্রেসে ফোন করেছে, তা বলেছে যে আপনি তুঝে পাতা নেই, তো তুঝে পাতা নেই, ऐसा नहीं लिखना चाहिए। তো অরুণ শৌরি বলছে যে ইন্ডিয়ান এক্সপ্রেস বের হচ্ছে আর তিনি কর্তা, তা বলছে যে তু জানতা নেই আপনি ফায়দে কে লিয়ে পুঁজিপতি क्या कर सकता है। অরুণ শৌরি বলছে যে নির্বাচনের সঙ্গে পুঁজিপতি সম্পর্ক কোথায়, ও সব দেবীলাল জানে না। और कृषक नेता पूंजीपति गल सब एक ही तो है, तुझे हम डेपुटी प्राइम मिनिस्टर जूते पर रखते हैं। ये किंतु देवीलाल एक समय डेपुटी प्राइम मिनिस्टर মানে তো উপপ্রধানমন্ত্রী, এরকম পদ তো অফিসিয়ালি হয় না সংবিধানে। একে যখন শপথ গ্রহণ করাতে যাচ্ছে ও জানে উপপ্রধানমন্ত্রী, তো বলছে আমি ক্যাবিনেট মিনিস্টারের শপথ নেবো না। বলছে আরে ওটা আনঅফিসিয়াল ব্যাপার। বলছে না আমি নেবো না। সে বিরাট মানে সোজা বাংলাতে গ্রাম বাংলাতে চব্বু। তো হয়েছে। তো অরুণ শৌরির বস রামনাথ গোয়েঙ্কা দ্য গ্রেট আরএনজি, একদম আমাদের সংবাদ বিশ্বে ধরুন মানে বাংলা সাংবাদিকতা যদি বরুণ সেনগুপ্ত, উত্তম কুমার হন, রামনাথ রাজ কাপুর। তো এবার মানে সেই এমার্জেন্সির সময় থেকে ফাঁকা এডিটোরিয়াল ছাপিয়েছে রামনাথ গোয়েঙ্কা, ইন্দিরা গান্ধীকেও ছাড়েনি। তো মানে সেই বুনো রামনাথ বলে বাঙালি পণ্ডিত, যে বুনো রামনাথ, কুঁড়ে ঘরে থাকবো তবু রাজানুগ্রহ নেবো না, সেরকম। মানে যখন মানে ঝামেলা হচ্ছে রামনাথের কাছে, মামলার পর মামলা, নিজের উকিল অবধি বলছে যে ফলি নরিম্যান যে হোয়াই ডোন্ট ইউ কম্প্রোমাইজ। বলছে এনাফ ইজ এনাফ। বলছে কম্প্রোমাইজ এর নরিম্যান উইল ফাইট, বিদ্ধ তখন। তো বলছে যে ও বারবার দেবীলাল ফোন করছে আর লেখা বেরিয়েই যাচ্ছে। तो लास्ट में बोले आदमी तो सीधा बनिया तो हूँ नहीं, सीधा आदमी भेज कर पिटवा दूंगा। এইবার তোমার কিন্তু সমস্যা হচ্ছে অরুণ শৌরি যদি চায়ও তাহলেও ওই লেখা থামাতে পারবে না, কারণ লেখাটা আড়াল থেকে যে লিখছে সেটা অরুণ শৌরি নিজে। তো এই আর কি। এবার এই দেবীলালের সঙ্গে ফাইটের জন্য মন্ডল কমিশন এলো, এবং তারপর তো আমরা জানি রাজীব গোস্বামী সে সুইসাইড মানে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা, এবং গোটা দেশে সেই নিয়ে অনেক আত্মদহন ইন্দ্র কুমার গুজরালও ইন্টারভিউতে বলেছে। এই জন্য মানে কিন্তু ভিপি, আমার অনুমান ভিপি একটা ক্যালকুলেশন করেছিল যে যেহেতু আডবাণীদের একটা মানে হিন্দুত্ব আবেগ উঠছে, সমাজবাদীদের যে ওবিসি লাইনটা সেটা ধরলে ওনার হয়তো কিছু সুবিধে হবে পলিটিক্যালি। এবং অবভিয়াসলি মুলায়ম সিংয়ের যে সমাজবাদী পার্টির মানে সমাজবাদী পার্টি যে নয়, ভিপি সিং নিজে ওবিসি এবং নিম্নবর্গের মানুষের জন্য আগে এসছেন, সেটা হলে পরে সমাজবাদী পার্টিও একটু দুর্বল হবে। হ্যাঁ, ওনার তো রাইভাল, মানে সত্যি কথা বলতে তো রাজনীতিতে সবাই সবাইকার রাইভাল। হ্যাঁ, তো যাই হোক সেই জন্য মন্ডলে আমরা যেটা অ্যানালাইজ করেছি, এই মন্ডলের মানে ধরুন অফিসিয়ালি জিজ্ঞেস করলে বলা হবে পিছড়ে বর্গকে নিয়ে আসা, কিন্তু সেটা তো কারণ নয়। এটুকু মন্ডল কমিশন। অরুণ শৌরির ব্যাপারে যদি আরও জানতে চান তাহলে পরে ওনার একটা নিজস্ব লেখা বই আছে, শেষ বই সম্ভবত ওনার, সেটা হচ্ছে দ্য কমিশনার অফ লস্ট কজেস। সেখানে উনি কিন্তু জেপি মুভমেন্টের সময় থেকে এই যেই ঘটনাগুলো আমরা শুনলাম, এই পুরো সময়টাতে ওনার দিকটা কী ছিল, পার্সপেক্টিভ কী ছিল, সেটা উনি লিখছেন। এবং আমার পরে মনে হয়েছে যে সেই সময়ে আমরা তো এখন বলি যে রাজনৈতিক এবং নেতা এবং সাংবাদিকদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং সব যুগেই হয়েছে। আমি সেটাই বলছি, আমার পরে খুব ডিস্টার্বিং লেগেছে যে উনি হয়তো ইতিহাসের ঠিক দিকে ছিলেন বা ওনার ইন্টেনশন ঠিক ছিল, কিন্তু একজন রাজনৈতিক একজন সাংবাদিক তিনি
জেপিকে কেন তার স্পিচ লিখতে সাহায্য করবেন? তিনি তো বাইরে থেকে আম্পায়ারের মতন ব্যাপারটা দেখবেন এবং কমেন্ট্রি করবেন। বাস্তবে তো হয় না সেটা, কিন্তু আপনি প্রভু চাওলাকে দেখুন, বা আপনি আপনার যদি ইয়েকে দেখেন, আপনার কুলদীপ নায়ারকে দেখুন, খুশবন্ত সিংকে দেখুন, কংগ্রেসের ফিল্ডে একটা সময় ইমার্জেন্সির সময় সবচেয়ে বেশি যদি সাপোর্ট করে লিখে থাকেন সেটা হচ্ছে খুশবন্ত সিং। লিখে থাকেন। রাতবাণী তো বলেছিলেন প্রেসকে যে তোমাদের তো হামাগুড়ি, তোমাদের তো মাথা নিচু করতে বলা হয়েছিল, তোমরা তো হামাগুড়ি দিচ্ছ। তো সত্যি কথা যে সংবাদ মাধ্যমের সঙ্গে তো রাজনৈতিক নেতাদের মানে কানেকশন তো আছে। ঠিক, তাহলে আমরা ভিপি সিংকে বুঝলাম, ভিপি সিংয়ের একটা অন্তত আমরা একটা দিক শেষ করলাম। এবার আমরা আডবাণীকে ছেড়ে এসেছিলাম এবং মন্দির মসজিদ বিতর্ক, সেই জায়গাটা যেটা এখন অবধি ভারতবর্ষের রাজনীতিতে খুব প্রাসঙ্গিক হয়ে রয়েছে, সেটা এবার কোন দিকে মোড় নিল? এবার মানে আমি ট্রেনে আসছিলাম, একটি ছেলের সঙ্গে কথা হচ্ছিল, ছেলেটি লেট করেছে। তো লেট করার পরে ছেলেটি কেউ ফোন করছে, যাই তুমি লেট কেন, তুমি লেট কেন, তুমি লেট কেন। সেটা দারুণ কথা বললো, আই এম ভেরি পাংচুয়ালি লেট। আমি যদি 1 ঘন্টা লেট করি তো 1 ঘন্টা লেট করি। একটা ঘটনা বলবো, 80 দশকের শেষ ভাগে রেল মন্ত্রকে দেখা যাচ্ছে দিল্লি টু পাটনা একটা ট্রেন লেট করছে, ভারতীয় রেল লেট করছে, এতে নতুন কিছু তো নেই। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি রোববার মেপে 1 ঘন্টা লেট করছে। আচ্ছা, তো ইন্সপেক্টর পাঠানো হলো, তো ফিরে এসে যা রিপোর্ট পাওয়া গেলো, সবাইকে চোখ চড়ক গাছ হয়ে গেল। কারণ রামপুর স্টেশনে ট্রেন ঢুকছে সকাল 9টায়, আর যেই ঢুকছে পিল পিল করে ট্রেন শুদ্ধ লোক সব মানে নেমে ওয়েটিং রুমের দিকে ছুটছে, গার্ডরাও পিছু পিছু ছুটছে, লোকো পাইলট অব্দি নেমে পড়েছে। তো ওয়েটিং রুমে ধূপ জ্বলছে, পবিত্র বাতাবরণ, একটা নারকোল ফাটানো হলো, ফুলের মালা পরানো হলো। এখন ঠাকুরের পুজো হবে না, একটা টিভিকে মালা পরানো হলো, সিরিয়াল স্টার্ট হলো রামায়ণ। তো এই রামায়ণের এই অ্যাপ্লিকেশন তখনকার দিনে ছিল, কিন্তু মানে শুরু হলো কোথা থেকে? কারণ বলছে যে 80 দশকে মান্ডি হাউস দিল্লিতে ওই একটা লোক যাচ্ছে, মানে একজন ফিল্মফেয়ার জয়ী ডিরেক্টর গেছেন, তো তাকে পিয়ন একটা ভিডিও ক্যাসেট ফেরত দিয়ে বলছে, বাবুরা বলছে ডায়ালগ রাইটিং আরও উন্নত করতে হবে। তোমরা এটা যে করেছে ভাষা লিখতেই জানে না। তার ছেলেটা গেছে, তা বাবুজি বলতো। তো ছেলেটার নাম হচ্ছে প্রেম চোপড়া। মেরা নাম হ্যাঁ প্রেম চোপড়াওয়ালা প্রেম চোপড়া নয়, লেখে প্রেম সাগর। বাবার নাম হচ্ছে রামানন্দ সাগর। তো দিনের পর দিন চলছে, অশোকা হোটেলে রুম বুক করে থাকে, কর্তারা কখন ডাকে টেনশন হয় এটা আর কি। তো এরকম হলো। এবার একটা সময় গিয়ে ওটা অ্যাকসেপ্টেড হলো। কেন অ্যাকসেপ্টেড হলো ব্যাকগ্রাউন্ডে পরে আসছি, কিন্তু হলো এবং ইতিহাসের জন্ম হলো বলতে পারেন। একদম অন্য ধারায় রাস্তাঘাটে মানে কারফিউ হয় কীভাবে, সরকার আইন এনে কারফিউ করে, এমনি কারফিউ, ন্যাচারাল কারফিউ, সবাই বন্ধ। এবং কিন্তু তার আগে যেটা ওটা আটকে ছিল 2 বছর, VN গাডগিল বলে একটা লোক ছিল, সে তথ্য সম্প্রচার মন্ত্রকটা দেখতো, মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী কি পূর্ণমন্ত্রী খেয়াল নেই, কিন্তু মন্ত্রী। তো সে বলে যে দেখাবো না, হিন্দু প্রোগ্রাম টিভিতে দেখাবো না। তাহলে তথ্য সম্প্রচার মন্ত্রকের সেক্রেটারি ছিল SS গিল, সে একটা এপিসোড দেখেছিল, ক্যাসেটটা লুকিয়ে বাড়িতে নিয়ে গিয়ে মাকে দেখিয়েছে। মা তো ধর্মকর্ম নিয়ে থাকতো, সেক্রেটারির মা, সচক্ষে ঈশ্বর দেখে ফেলেছি রাম। তো বলছে এ যে বানিয়েছে তার মাথায় নিশ্চয়ই দেবী মায়ের আশীর্বাদ আছে, বাবা তুই এটাকে টিভিতে চালা। বেচারি ছেলে বোঝায় কী করে, আমি IAS, আমার ক্ষমতা, ডিসিশান মেকিং তো আমার ক্ষমতা নয়। তো নিয়ন্ত্রণ নেই, বোঝানোর চেষ্টা করলো। মা গো ধরেছে, না আমি নাওয়া খাওয়া সব ছেড়ে দেবো বাবা, তুই এটাকে চালা। তো জানি না আমরা যে দেবী মায়ের আশীর্বাদ আছে না কারোর আশীর্বাদ আছে, কিন্তু ধরুন দেবী মাও যা ভবতারিণী সে। তো এলো হচ্ছে সে যে স্টেজেতে তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে যে এলো, যে স্টেজেতে ভবতারিণীর শিষ্য রামকৃষ্ণের লাইফকে ফুটিয়েছে আমাদের অজিত কুমার পাঁজা। এবং পাঁজা বাবু এসে, প্রেম সাগর লিখছেন যে পাঁজা বাবু এসে এই রামায়ণকে মানে পর্দায় আনতে একটা সাহায্য করেছেন, প্রেম সাগরের বক্তব্য। এখন সে তো হলো আমাদের আবেগ, এখন রাজীব কেন এটা টেলিকাস্ট করতে দিল? তো প্রেম সাগর যেটা, আমি আপনাকে একটু থামাই এখানে, একটা ইন্টারেস্টিং গল্প, আমি জানি না আপনি ও জায়গাটা পড়েছেন কিনা। তার বেশ কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির DM ছিলেন ভাস্কর ঘোষ। ভাস্কর ঘোষের কাছে একটা ফোন আসে যে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে
রাজীব গান্ধীর এখানে। আচ্ছা, কী নিয়ে কথা হবে বলা হয়নি। ভাস্কর ঘোষ তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, ভাস্কর ঘোষের কাছে যান, মানে ভাস্কর ঘোষ ওনার কাছে যান, গিয়ে বলেন যে আমাকে দিল্লিতে ডাকছে, কেন ডাকছে আমি জানি না। তো জ্যোতি বসু বললেন যাও শুনিয়ে এসো কী ব্যাপার। প্রণব মুখার্জির সাথেও কথা হলো, প্রণব মুখার্জি হ্যাঁ ডেকে বসে রাজীব গান্ধীর সাথে দেখা হলো, ওনাকে দেওয়া হলো প্রসার ভারতীর দায়িত্বে। ভাস্কর ঘোষ, হ্যাঁ, দূরদর্শন মূলত দূরদর্শনের হেড করে দেওয়া হলো ভাস্কর ঘোষকে সাগরিকা ঘোষের বাবা। তো তাকে তখন রাজীব গান্ধী একবার ডেকে নাকি বললেন, এবং এটা দূরদর্শন ডেজ বলে ভাস্কর ঘোষের নিজের আত্মজীবনের ওই পার্টটা রাজীব গান্ধী এসে বললেন যে ভারতের যে মহাকাব্যগুলো রয়েছে, রামায়ণ এবং মহাভারত, এগুলো দূরদর্শনে দেখানো উচিত মানুষের জন্যে। এবার আমরা এই গল্পে ফিরি, মানে এই এজেন্ডাটা যে রামায়ণ দেখাতে হবে টিভিতে দূরদর্শনে, এটা রাজীব গান্ধীর জায়গা থেকে পুশ করা হচ্ছিল। এবং ভাস্কর ঘোষ বলেছেন যে রামায়ণের মতো এত টেকনিক্যালি এত খারাপ প্রজেক্ট করেছি বলে আমার লজ্জা হয়। সেইখানে আমি কিন্তু ভাস্কর ঘোষের রামায়ণকে নিয়ে বলছেন, কিন্তু মহাভারত বলছেন মহাভারত ইজ মাচ বেটার ওয়েল মেড সিরিজ। কিন্তু রামানন্দ শেখর অনেক মানে ঝুলিয়েছেন, যখন উনি বুঝতে পারছেন যে এটা তো চলবেই আমি যা দেখাবো, তখন মানে একটা গান পুরো 1 ঘন্টা ধরে হচ্ছে, গল্প এগোচ্ছে না, অনেক করে টোরে ওনাকে বলছেন রামায়ণটা শেষ করতে হবে, তো মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না। বহুবার 3-4 বার উনি এক্সটেনশন নিয়েছেন করে, তারপরে রামায়ণ শেষ হয়েছে। এবার রাজীব গান্ধী কেন এই এজেন্ডাটা নিলেন এটা আমরা শুনবো। এটা নিয়ে একটা মত আছে। দেখুন, এই বাটারফ্লাই এফেক্ট আমরা জানি যে ব্রাজিলে প্রজাপতি ডানা ঝাপটালে টেক্সাসে টর্নেডো হয়। ছোট ছোট ঘটনা থেকে বিরাট বিরাট বড় বড় ঘটনার উদ্ভব ঘটে। এখন সাহা বানু বলে একজন 60 মহিলা, এটা মত, কিন্তু সরাসরি তো বলা যায় না যে রাজীব গান্ধী এই জন্য বলেছেন, কিন্তু মত যে সাহা বানু বলে যে মহিলা ছিলেন ইন্দোরে, স্বামী তাকে তালাক দিয়েছিলেন, মাসওয়াড়া মিলতো, তো সেইটাও বেচারিকে বন্ধ করে দিয়েছে, তো তিনি মামলা করেছেন হাইকোর্ট বৃদ্ধাকে সমর্থনে রায় দিয়েছেন। তো এরকম হাজার হাজার খেরপোশের মামলা হয় আমাদের দেশে। তো মামলা গড়াতে ঠিক এর আগে সুপ্রিম কোর্টে এসছে, এবং দেশ জুড়ে একটা বিতর্কের হাওয়া। সুপ্রিম কোর্ট বলছে না, হাইকোর্ট ঠিক বলেছে, খেরপোশ দিতে হবে। তো রাজীবের এই 400 পার সরকার অভিযোগ ওঠে যে একটা এমন নাকি আইন আনছে যেটাতে এই রায়টা মানে দুর্বল হবে। এবং ভেরি ইন্টারেস্টিংলি এটার এগেনস্ট রাজীবের এগেনস্টে অভিযোগ উঠছে যে ধর্মীয় হার্ডলাইনার গোষ্ঠী যারা মনে করছে যে এটা তাদের নিজস্ব লয়ের বিরুদ্ধে। এটা আমার খানিকটা রাজীবের অনভিজ্ঞতাই মনে হয়। এবং ধরুন তাহলে তো উল্টো দিকের অংশ খেপে উঠবে, তোষণের অভিযোগ উঠবে। তো রাজীব অভিযোগ উঠলো তো একটা হচ্ছে প্রেম সাগরের মধ্যে বলছে যে রামায়ণকে টেলিকাস্ট করার কারণ হচ্ছে ওইটা ভোট ব্যালেন্স করা। থ্যানোস বলতো পারফেক্টলি ব্যালেন্স অ্যাজ এভরিথিং শুড বি। সমস্যা হচ্ছে দিনের শেষে কিন্তু থ্যানোস ভিলেন, রাজীব কিন্তু ভিলেনই হলেন। একটা কথা আছে, রাজীব গান্ধী ইজ দ্য ফাদার অফ বিজেপি। চমকে যাবেন না কিন্তু কথা শুনে, রাজীব গান্ধী ইজ দ্য ফাদার অফ বিজেপি। এইটা রাজনীতিতে তখন বলতে শুরু করতে হলো। কেন? কারণ একাংশ অভিযোগ তুললো যে ওই যে তীব্র রামপন্থী হাওয়াটা, যেটা যার আদবানিদের রথকে ঠেলছে, এটা কিন্তু আপনার রামায়ণ সিরিয়ালে কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় রামায়ণের গ্রাউন্ডটা অনেকদিন আগে থেকে তৈরি করাই ছিল। রাম একটা 2500 বছর ধরে শুধু তাই না, আমি তো ভারতে নয় কিন্তু আমার বর্মিজ রামায়ণ হয়, ইন্দোনেশিয়ান রামায়ণ হয়, মালয়েশিয়ান রামায়ণ হয়, কম্বোডিয়ান, ফিলিপিন্স, শ্রীলঙ্কার, নেপালি, চীনা, জাপানি, মঙ্গোলিয়া অবধি রামায়ণ হয়। এটা এবং যে যেখানে যেভাবে পেরেছে রামায়ণকে করে নিয়েছে। আমরা বলেছি সীতা বিনা আমি কেন যেন মণিহারা ফণি, আমাদের বাঙালি ভেত রাম। আবার আর্যাবতীয় রামবীর, রামটা না ও হয়তো হাওয়াটা উঠলো, কিন্তু গ্রাউন্ডটা অনেক আগে থেকে ছিল। না রামকে নিয়ে ভক্তি শ্রদ্ধা এবং ধর্মীয় ব্যাপার, সে তো রাম অবতার, সেটা নিয়ে সেই ন্যারেটিভ তো রয়েছে, এবং উত্তর ভারতে বেশি রয়েছে দীর্ঘকাল ধরে। এইখানে নয়, এখানে একটা কথা হচ্ছে রামচরিতমানস উত্তর ভারতে বেশি রয়েছে, এই যে কথাটা বলা হয়। পশ্চিমবাংলার রামায়ণ বাঙালির মধ্যেও রামায়ণ আছে, কৃত্তিবাসে শুধু নয়। আপনি গ্রাম বাংলায় রামনবমীতে বা রামের পুজো হয়, রাম সীতার পুজো হয়,
আমরা দেখেছি অনেক জায়গায় রাম সীতার পুজো, রামকে নিয়ে আবেগ তো আছেই। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে এটার যে রাজনীতিকরণটা হলো, যে একটি বা একাধিক রাজনৈতিক দল বললো যে একে সামনে রেখে সেটার পেছনে রাজনীতি রয়েছে, তো আমরা সেটাতে নাই গেলাম, বরং আরেকটা অন্য সময় যদি আমরা এটা নিয়ে মূলত বিজেপির ইতিহাস নিয়ে কথা বলতে যাই, তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারবো যে কেন রামকে ইম্পর্টেন্স দেয়া হলো, বিজেপি কেন রামকেই নিয়ে এলো। মানে ওরা তো 10 জন অবতার আছে, কেন নৃসিংহ অবতার নয়, কেন কৃষ্ণ নয়, কেন রাম, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি। বাট আমার মনে এফেক্টটা এটাই হলো যে তারপরে সেই রথযাত্রা শুরু হলো এবং রথযাত্রার একটা বড় সমর্থন লালকৃষ্ণ আদবানি গিয়ে 1992-তে আপনার বাবরি যে ঘটনা, বাবরির ঘটনাটা না বহুদিন আগেকার, মানে বাবরির ঘটনাটা ওই 1992 100 বছর আগে মহন্ত রঘুবার দাস মামলা করেছে ফৈজাবাদ জেলা কোর্টে। কিন্তু যে এটা আমাদের মানে রামের জন্মভূমি, তো কোর্ট বলেছে ইট ইজ টু লেট ফর রেমেডি, তো স্ট্যাটাস কো আর কি, মানে যেমন আছে তেমন থাকবে। 1944-এ আপনার ওয়াকফ কমিশনের তরফ থেকে ঘোষণা করা হলো যে বাবার সুন্নি ছিলেন, তাহলে জমিটা সুন্নির, এবং মানে প্রচুর মানে দুপক্ষ অসংখ্য মামলা হয়েছে। আমি যেটা বলছি যে এতে একজন প্রশাসকের কি ভূমিকা হতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যেটা বলছিলাম এতক্ষণ পর্যন্ত যে বাম প্রত্যেক রাজনৈতিক দলের একটা প্যাটার্ন হয় কোন পেশার মানুষ সাথে আসবে। আপনি দেখবেন বামেদের গ্রামগঞ্জে ম্যাক্সিমাম নেতা হচ্ছেন টিচার, শিক্ষক। আবার এটা একটা সোশ্যাল কজ আছে, ধরুন মানে যে ব্যারিস্টার, কংগ্রেসের নেতারা যে ব্যারিস্টার বা উকিল, এই বলছি ব্যারিস্টার কারা হচ্ছে, এটা বিদেশ থেকে যাচ্ছে, তাদের বাবা মায়ের অর্থনৈতিক সামর্থ্য আছে। আর টিচার কারা হচ্ছে, টিচারের নতুন প্রজন্ম, যারা যা হোক করে খেয়ে না খেয়ে, আমরা যখন পড়তাম দেখতাম বাঁকুড়া পুরুলিয়া থেকে বহু ছেলে মেয়ে আমাদের ইউনিভার্সিটি আশেপাশে মেস ভাড়া করে স্কুল সার্ভিসের পরীক্ষা দেবো, একটা মানে উন্মাদনা আর কি। তো খুব গরিব পরিবারের ছেলেরা না, এবং নতুন যে মানে ফরম্যাটে, তো একটা অংশের কথা বলা হচ্ছে না রাজনীতিতে, প্রশাসকদের কথাটা যদি বলি তাহলে দেখবেন যে আপনার কংগ্রেসে বহু প্রশাসক, মীরা কুমার প্রশাসক ছিলেন। আচ্ছা, আপনার শশী থারুরও তো বোধহয় আইএস নাকি? না, আইএস না, উনি ইউনাইটেড নেশনসে ছিলেন। আচ্ছা, ডিপ্লোম্যাট। হ্যাঁ, অনেক আছেন, নটওয়ার সিং আছেন। হ্যাঁ, নটওয়ার সিং আছেন, হ্যাঁ প্রচুর। হ্যাঁ, কিন্তু ভাজপাতে ধরুন আমি বলছি, ভাজপাতে যশবন্ত সিং আছেন, ভাজপা নয় কংগ্রেস বিরোধীতে, হরদীপ সিং পুরী আছেন, আর কে সিং আছেন, আর কে সিংয়ের কথা আমরা হোল্ড ছিল, সত্যপাল সিং আছেন, বহু লোক আছেন, মণিশঙ্কর আইয়ার আছেন কংগ্রেসে, আইএফএস। হ্যাঁ, আইএফএস প্রশাসক তো বটে, মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছেন, অজিত যোগী আছেন। হ্যাঁ, তো আসছেন, কিন্তু কে নাইয়ার বলে একটা লোক, এর নাম হচ্ছে কদঙ্গলা তিল করুণাকরণ নাইয়ার, রুফ কে নাইয়ার। এই কে নাইয়ার কেরালিয়ান, এ সাবেককালের ICS, এবং এ কিন্তু 45 পেরিয়ে চাকরি ছেড়েছে, ওকালতিতে এসছে যখন, এবং সে তো হলো। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন একটা রেজিমেন্টের পর দেখবেন বামপন্থী দলে প্রশাসক নেই কেন? কারণ বামপন্থী দলে কতগুলো ধাপ পেরিয়ে উঠতে হয়। আপনার পার্টি থেকে ধাপে ছাত্র রাজনীতি, তারপর ক্যাডার বেস, তারপরে যুব রাজনীতি, তারপর আপনার মেন রাজনীতি, এভাবে সীতারাম ইয়েচুরি উঠেছেন, সুভাষ চক্রবর্তীরা উঠেছেন, সবাই উঠেছেন। প্রশাসকে তো খেয়ে দিয়ে গায়ে নেই, রাস্তায় নেমে মার খাবে, ওরা সরাসরি ঢুকবে এবং MLA MP সিট নেবে, এইটা সোজা বাংলা ফায়দার কথা, আমরা একদম নিউট্রালি বলতে পারি। ঠিক। ভাজপা কিন্তু একটা মজ্জিম পন্থা নিয়েছিল, ওদের দলে যারা প্রশাসক এসেছিল, মানে বামপন্থী যেমন কড়া, আবার কংগ্রেস যে এলো সবাই এলো, একটা মাঝামাঝি দল নিচ্ছে। হ্যাঁ, তো নায়ারের ভাইব কিন্তু গদি নয়। নায়ার কিন্তু সেখানে কংগ্রেস জয়েন করেনি, ও কিন্তু জনসংঘকে জয়েন করেছে, জিতেছে। এবং চাকরিতে থাকাকালীনই ও কিন্তু প্রশ্ন উঠবে যে হিন্দুত্ববাদের প্রতি আকৃষ্ট হয়েছে, কারণ স্বাধীনতার 2 বছর পর 1949-এর শীতকালে একটা অভিযোগ উঠলো যে ওই জায়গাতে রামলালা প্রকাট হয়ে, একদল বললো না ওইখানেতে মূর্তি রাখা হয়েছে, আর একদল বললো মিরাকেল। এখন নেহরু টেনশনে পড়ে গেল, দিল্লিতে বসে মন্দির সরিয়ে ফেলা দরকার। চিফ মিনিস্টার গোবিন্দ বল্লভ পন্ত চিঠি লিখছে যে মানে ডেভেলপমেন্ট যা হচ্ছে এটাতে তোমার মানে আপনি দেখুন। তো নায়ার কি সরাবেন? নায়ার সরালেন না, বললেন এতে পরিস্থিতি আরও খারাপ হবে, শান্তি শৃঙ্খলার অবনতি হবে। এবং গোবিন্দ নারায়ণকে একটা চিঠি লিখছে হোম সেক্রেটারি তখন, যে
a magnificent temple on the site was constructed by Vikramaditya, which was demolished by Babur in the 16th century, and mosque known as Babri Masjid was constructed. নায়ার বলছি ওই সময়ে। কিন্তু এবং যখন মামলাটা চলছিল 2019 সালে, না অন্য একটা মামলায় বোধহয়, PN মিশ্রা আইনজীবী দাবি করেছেন যে তারা বলছেন বাবার অযোধ্যায় আসেইনি মিশ্রার মতে, বাবার নামে কোথায় মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি করার কথা লেখা নেই। এমনকি আপনি যদি দেখেন যে আপনার মীরবাকি বলে কোনো সেনাপতি ছিল কি না সেটাও একটা রহস্যান্বিত ব্যাপার। আইনি আকবরীতে নেই। আপনার অযোধ্যায় রামকোটের কথা আছে, কিন্তু হুমায়ুন নামা, তুজুকি জাহাঙ্গারি কোথাও এই মন্দির ভেঙে মসজিদের কথা বলা নেই। তুলসী রামায়ণেও তো থাকতে পারতো, বাবরি মসজিদ নিয়ে কোনো কথা নেই। তো আর একটা সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে আমি একটা কথা বলবো। সুপ্রিম কোর্টের রায়ের কপিতে 663 পাতায় আছে উইলিয়াম ফস্টারের কথা, ওই বিভিন্ন ট্রাভেল ডায়েরির সম্পাদনা করেছিলেন। তাতে বলছেন যে উইলিয়াম ফিঞ্চ বলে একজন সুরাট দিয়ে ভারতে এসেছিল, ওই 1608 থেকে 1611 মধ্যে অযোধ্যায় এসেছে, এবং ইসলামী স্থাপত্যের প্রতি গুরুত্বপূর্ণ কোনো বিল্ডিংয়ের কথা উল্লেখ করেননি, তবে রানীচন্দ্রের দুর্গ এবং বসতবাটির ধ্বংসস্তূপের কথা বলেছেন। এটা ফুটনোট দিয়েছেন রামচন্দ্র দ্য হিরো অফ রামায়ণা। সুতরাং যে আপনার যে আর একটা কথা যে এই যে আমাদের ভাজপার এগেনস্টে প্রেক্ষিত নির্মাণের অভিযোগ উঠছে, একই অভিযোগ কংগ্রেসের এগেনস্টেও ওঠে। হার্ড হিন্দুত্ব ভার্সেস সফট হিন্দুত্ব যে কথাটা বলা হয়, মানে ওবেসি একবার বলেছিল সম্ভবত, ভিডিওতে দেখেছিলাম। দেখুন, সোমনাথের পুনরুজ্জীবন কে করছেন? আদবানি যেখান থেকে শুরু করছেন নেহরু সরকার করছে, মানে নেহরু সরকারের আমলে করছেন। যাই হোক, নেহরু সরকারের আমলে হচ্ছে। রাজেন্দ্র প্রসাদ শিলান্যাস করেছেন নাকি। আবার রাজীব সরকারের আমলে রাম মন্দিরের তালা খোলা হচ্ছে, যদিও আদালতের নির্দেশ অনুযায়ী। এটাতে রাজীবের কিছু করার নেই। আমি প্রসার ভারতীর আর্কাইভে দেখেছি রাজীব বলেছেন যে আমরা এসবে নেই, আদালত যা বলবে আমরা সেটা মেনে নেব, আমরা মজবুত সরকার বানাবো, মোদি যেগুলো আজকাল বলে। কিন্তু ধরুন অন্য যে কংগ্রেস, ND তিওয়ারি, নারায়ণ দত্ত তিওয়ারি, এরাও তো তাই। কারণ টাইমস নিউজ নেটওয়ার্কে আমি একটা আর্টিকেল পেয়েছিলাম যে ওই মানে রামকথা পার্কের নামে জমি অধিগ্রহণ হয়েছে, এবং ND সেই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু তিনি বলছেন আমাকে চাপে পড়ে করতে হয়েছে অল দিস। কিন্তু আবার ধরুন PV নরসিংহ রাওয়ের সময় যে ধ্বংস হলো, উনি আবার দায় চাপিয়েছেন কল্যাণ সিং করেছে। তো মানে ব্যাপারটা সেই টাইম শেষ। ঠিক আছে, তাহলে মানে বাবরি মসজিদের ঘটনাটা নিয়ে দীর্ঘদিন ধরে তো চলছিলই, কিন্তু শেষ পর্যন্ত যেটা হলো 6 ডিসেম্বর 1992, সেটার দায় কার? এইটা একটা বড় বিতর্কিত প্রশ্ন। বিভিন্ন প্রত্যেকেই মানে সেই ওয়েলকাম সিনেমাটায় আমাদের যেরকম ছিল, সেই গ্লোবটা একে অপরকে পাস করছিল। সেই যার হাতে রয়ে যাবে মিউজিক থামানোর পর RDX ঘুরবে, তাকে খাদে ঝাঁপ মারতে হবে, ঘটনা সেরাম দাঁড়াবে। আমি বলি কীরকম, ধরুন ND তিওয়ারি বলছি যে উনি বলছেন চাপে পড়ে কাজ করতে হয়েছে, তাহলে অভিযোগ অস্বীকার করছেন। আবার ধরুন আপনার PV নরসিংহ রাও বলছেন কল্যাণ সিংয়ের দায়, কল্যাণ সিং বলছেন না আমি ল অ্যান্ড অর্ডার গুলি চালাবো না। কেউ বলছে মুলায়ম সিংয়ের মতো ওরকম ব্রুটাল হবো না। মুলায়ম সিং বলছে যে বিভিন্ন লোকের ঘাড়ে দায় পড়ছে। এবং এই যে ঘটনাটার সঙ্গে জড়িত যারা চরিত্র আগে থেকে, মুলায়ম সিং, আপনার ND তিওয়ারি, আপনার বাজপেয়ী নয় আডবাণী, মানে যারা যারা চরিত্র আর কি। বাজপেয়ী তো অনেকটা মানে প্যাসিভ, আডবাণী এবং PV নরসিংহ রাও, এদের প্রত্যেকের পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু খুব অদ্ভুতভাবে ঘটনাটা ঘটার পরে আস্তে আস্তে শেষ হয়ে যায়, ফেড হয়ে যাচ্ছে। দেখুন কল্যাণ সিং ওই বাবরি মসজিদের ঘটনার পরে কল্যাণ সিংয়ের মুখ্যমন্ত্রী তো গেল, আর মেন স্ট্রিমে আসেন না। মুলায়ম সিং ওর নাম করেছেন, কিন্তু প্রধানমন্ত্রীর কুর্সি ওনার পাওয়া হলো না। PV নরসিংহ রাও ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন, তারপর আর পলিটিক্সে ফিরলেন না। আপনার তিওয়ারি তো ছাড়ুন, ওইখানেই আর তারপর আর বেশি নেই। কিন্তু এবং এমনকি আডবাণী, এই কাহিনী যা আমরা যাকে দিয়ে শুরু করেছিলাম, তিনিও তো ভাজপা ক্ষমতায় এলো, কিন্তু লোকে বলে, বিরোধীরা বলে মানে নখদন্তহীন, শুধু মার্গদর্শক হয়েই রয়ে গেলেন। আমাদের একটা মত আছে, ওই যে ঝাঁপটা আমার মনে হয় সবাই মিলে একসঙ্গে হাতে হাত ধরে মিটিয়েছিলেন। রাজনীতিতে তো কেউ আলাদা নয়। হ্যাঁ, এবং আডবাণীর ব্যাপারে আমি যতটুকু পড়েছি, আপনাকে শুনে থাকতে পারেন যে যখন বাজপেয়ী অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী হলেন, সেবার বাজপেয়ী নিজেও অবাক হয়ে গেছিলেন, কারণ বাজপেয়ী তার আগে নিজেকে গুটিয়ে নিয়েছেন একেবারেই। যশবন্ত সিং এদের সাথে সন্ধেবেলায়
মজলিস মানে আলাপ আলোচনা করেন, কিন্তু অ্যাক্টিভ সক্রিয় রাজনীতিতে, বিজেপির রাজনীতিতেও উনি ছিলেন না। এবং হ্যাঁ, এবং ওনার যে নাম ডিক্লেয়ার হবে এটা উনিও জানতেন না স্টেজে পৌঁছানোর সময় অবধি। এবং পরে উনি আদবানিকে বলছেন, আমার নাম কেন ডিক্লেয়ার করলে, আমাকে জিজ্ঞেস করেছো নাকি তুমি যে আমি প্রধানমন্ত্রীর মানে হতে চাই কি না? তো আদবানি তখন বলছেন আপনাকে জিজ্ঞেস করে তো আপনি বলতেন না। এবং আদবানিরই হবার কথা ছিল, কিন্তু সেখানে একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে, আমি জানি না আপনার বইতে আছে কিনা সেটা, যে কংগ্রেসের একজন আদবানিকে গিয়ে বলেন যে আপনি প্রধানমন্ত্রীর জন্য দাঁড়াবেন না, কারণ আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং সে তখন বলে যে কারণ ভারতবর্ষের রাজনীতিতে চেহারা এবং কাস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইউ আর আ সিন্ধি, ইউ ক্যান নেভার বিকাম আ প্রাইম মিনিস্টার। এবং সেই জন্যে যেইবার সিন্ধি হলে আপত্তি কিসে, পুরো ইন্ডিয়া নাকি তাকে সমর্থন করবে না। হ্যাঁ, সিন্ধিদের নিয়ে না, আপনি যদি পাকিস্তানি পলিটিক্সে দেখেন, এই লাহোরি সম্ভবত সিন্ধিদের এগেনস্টেই বালোচিদের যে মুভমেন্ট হচ্ছে, এইদের এগেনস্টে কিন্তু রাগ আছে, সিন্ধি কমিউনিটিটার এগেনস্টে কিন্তু একটা রাগ আছে। তারপর আদবানি সেটা সিদ্ধান্ত নেন যে আমি নই, বাজপেয়ী প্রধানমন্ত্রী হোক, কারণ সক্রিয় রাজনীতিতে, বিজেপির যে সক্রিয় রাজনীতি সেই সময়, তাতে আদবানি ওয়াজ মোর অ্যাক্টিভ, নট বাজপেয়ী। হ্যাঁ, প্রথম থেকেই। কিন্তু এবং বাজপেয়ীর এই 6 ডিসেম্বরের ঘটনা আপনি যতগুলো নাম নিলেন, বাজপেয়ীর নাম শুনলাম না। বাজপেয়ী তার আগের দিন এসেছিলেন, আমি আউটলুকের চ্যানেলে দেখেছি, যে কেউ দেখতে পারেন ইউটিউবে, একটা কথা বলেছিলেন, নুকিলে পত্থর নিকলে হ্যাঁ উন পর তো কোই নেই बैठ सकता, तो जमीन को समतल करना पड़ेगा, बैठने लायक करना पड़ेगा, यज्ञ का आयोजन होगा। ধারালো পাথর পড়ে যখন তো কেউ বসতে পারে না, তো জমিটাকে সমতল করতে হবে, বসার যোগ্য করতে হবে, যোগ্য হবে। এবার আপনি বাকিটা বুঝে নিন, ছিলেন কি ছিলেন না, বাস আর তো আমাদের ডাইরেক্ট কিছু বলা যাবে না। তবে এইটুকু, এটা হয়েছিল, আমি আউটলুকের চ্যানেলে দেখেছি। তবে যেটা হয়েছিল সেটা হচ্ছে, প্রথমে নাকি প্ল্যানিং ছিল এতে যে সরজু নদী থেকে বালি তুলে নিয়ে গিয়ে কার সেবা করা হবে। তো ওখানে স্লোগান হচ্ছিল যে সিন্ধু কা খুন না খোলা, খুন নেই হো পানি হ্যাঁ, তখন এইসব স্লোগান চলতো, তেল লাগাও ডাবার কা, নাম মিটা দো বাবার কা, হ্যাঁ এসব হতো। তো মুখ্যমন্ত্রী কল্যাণ সিং বারবার ফোন করছেন, বলছেন ইহা হালাত কন্ট্রোল মে, পুলিশ বা অফিসাররা বলছেন। তবু ধরুন দিনের শেষে 3-3টে গম্বুজ সময়ের নির্মাণটা ভেঙে পড়ছে। ইউপি পুলিশের ডিজিপি SM ত্রিপাঠী তিনি নাকি দেখা করতে এসেছিলেন, কল্যাণ অপেক্ষা করে। আমি আবার বলছি, এই কথাগুলো আমরা বলছি, এটা আমরা প্রপার সোর্স থেকে বলছি, এর আদালতের রায়কে কোনোভাবে চ্যালেঞ্জ করা আমাদের কিন্তু উদ্দেশ্য নয়, কিন্তু আমরা অথেন্টিকেট সোর্স থেকে পেয়েছি সেটা। এগুলো যে সত্যি তা নয়, যারা যারা দিয়েছেন আমার কাছে কেউ চ্যালেঞ্জ করলে আমি তাকে সোর্স আমার দেখাবো, সেটা তাদের মত, এটা আমার মত নয়। হ্যাঁ, আমাদের কারো, আপনারও আশা করি মত নয়। তো কল্যাণ সিং কিন্তু গুলি চালাতে অনুমতি দেননি, মুলায়ম সিং যেটা দিয়েছিলেন কল্যাণ কিন্তু সেটা দেননি। এই কল্যাণের সঙ্গে মুলায়মের অদ্ভুত মিলও আছে, আবার অমিল তো আছেই। ধরুন মানে সমাজবাদীদের মানে ঘুঁটি যদি কল্যাণ হন, মুলায়ম হন, মুলায়ম টিচার, কুস্তিগির, তো বাবুজি কল্যাণ সিং হচ্ছে ঠিক ওই একই টিচার, কুস্তিগির। হ্যাঁ, একদম মিল বেশি, অমিল কম, উল্টে। কিন্তু রাজনীতিটা পুরো উল্টো। যাকে তো উনি বলেছেন যে লাখো কর সেবক মজুদ হ্যাঁ উন পে গোলিয়াঁ নেই চলেগি। তো এরা প্রাণহানি হতে পারে। তাহলে এখন প্রশ্ন, তার আগে কিন্তু কল্যাণ সরকার বলেছিল সুপ্রিম কোর্টে যে আমরা মসজিদ, মানে ওই বিতর্কিত স্থাপত্যটা, মসজিদ মন্দির যাই হোক, সেটাকে ইয়ে করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। তো ঠিক বলেছে, কিন্তু সমস্যা, তাহলে কল্যাণকে প্রশ্ন করা হলো, তো আপনি তো ব্যর্থ কল্যাণ বলছে। নিরাপত্তা তো ইন্দিরা গান্ধী বা জন এফ কেনেডিরও ছিল, তাই বলে কি খুন হয়নি? উনি এই মানে পয়েন্ট অফ ভিউজ থেকে কথা বলছে। তবে মার্ক টুলি, স্যার উইলিয়াম মার্ক টুলি, বিখ্যাত সাংবাদিক, বিবিসিতে ছিলেন, উনি ঘটনাটা দেখেছেন। ভদ্রলোক সার্ভিস লাইফে বহু ঘটনা কভার করেছেন, হ্যাঁ, দীর্ঘ দিন ধরে সাংবাদিকতা করেছেন। তো তিনি বলছেন যে বিতর্কিত স্থানের খুব কাছে একটা বাড়ির ছাদ থেকে দেখা গেল পুলিশ পরিস্থিতি নজরে রাখছে, ভিড়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, আরও কিছু পড়ার পর তারা হাল ছেড়ে দিল, টিভি সাংবাদিকদের মারা হলো, ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে, এইসব তাণ্ডব ইট ফিট পুলিশের বড়িয়ে হচ্ছে। তো মার্ক ফেরার পরে মানে ফৈজাবাদে নিউজটা পাঠাবেন। তো স্থানীয় অফিসাররা পরে নাকি তাকে এক জায়গায় আটকে পড়েছিলেন, পূজারি মানে তাকে মানে উদ্ধার করে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা ঘটার সময় PV নরসিংহ, দেশের সবচেয়ে পাওয়ারফুল লোক, তিনি কি করছিলেন? কিছু রাজনীতিবিদ বলেন নাথিং,
কিচ্ছু করছিলেন না। ফতেদার, এম.এল. মাখনলাল ফতেদার এই সময় রাজীব গান্ধীর অন্যতম সহচর, বই লিখেছেন দ্য চিনার লিভস, ইন্দিরার কথা বিস্তর আছে। তিনি বিভিন্ন জায়গায় নাকি ফোন করেছেন, তাঁর দাবি তিনি বিভিন্ন জায়গায় ফোন করেছেন এবং বলছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি নাকি প্রস্তাব দিয়েছেন যে বায়ুসেনার চেতক হেলিকপ্টারকে দিয়ে লোকজন নামাতে, কিন্তু পিভি নামাননি। তবে সন্ধ্যাবেলায় কল্যাণ সিংয়ের গদিটি কেড়ে নিয়েছেন। তবে পিভি কিন্তু করণ থাপারকে ইন্টারভিউ দিয়েছেন, তখন বলেছেন যে দেখুন আমি তো, কল্যাণ সিং তো বলেছিল সুপ্রিম কোর্টে গিয়ে যে স্ট্রাকচারটা দখল করবে, আমার তো হাতে ল অ্যান্ড অর্ডার নেই, আমি তাকে 192 কোম্পানি সেন্ট্রাল ফোর্স দিয়েছি, হোয়াট মোর ইউ ক্যান ডু, আমার হাতে তো নেই। এবং উনি, আমিও দেখেছি সেখানে উনি এটাও বলেছেন যে বাজপেয়ী ওনাকে কথা দিয়েছিলেন যে এমনি কিছু হবে না। ওনার বক্তব্য যে আমার সাথে এটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমার কাছে আর কিছু করার ছিল না, কিন্তু ঘটনাটা যে ঘটবে, মানে করসেবা হচ্ছে ইত্যাদি, আমি যখন কথা বলেছি এবং আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই ধরনের কিছু ঘটনা ঘটবে না, সেটা আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এটা পিভি নরসিম্হা রাওয়ের মত। হ্যাঁ, এবার একটা মত আছে, আপনাকে ইন্টারেস্টিং হলো, আমি বলেছিলাম যে রাজীব গান্ধী ইজ দ্য ফাদার অফ বিজেপি। আর একটা কথা বলছেন, কংগ্রেসের লোক বলছেন, মণিশঙ্কর আইয়ার, নরসিম্হা রাও ইজ দ্য ফার্স্ট বিজেপি প্রাইম মিনিস্টার। কেন বলছেন? তো বলছেন উনি কিন্তু পিভি সরকারের ডিসাংসদ ছিলেন। মণিশঙ্কর বলছেন পিভি নাকি তলায় তলায় হিন্দুত্ববাদী ছিল, এবং তিনি আত্মজীবনীর প্রকাংশ দাবি করছেন যে তোমার হাউ কমিউনাল, হাউ হিন্দু ওরিয়েন্টেড পিভি নরসিম্হা রাও ওয়াজ। তো কুলদীপ নায়ার আবার বলছেন ওই নিয়োগী ব্রাহ্মণ তো পিভি, তো উনি নাকি বাবরি মসজিদ ধ্বংসের সময় পুজো করছিলেন, এবং যতক্ষণ না লাস্ট ইঁটটা খসে পড়েছে উনি নাকি তোমার পুজো থেকে ওঠেননি। আচ্ছা, তো সোর্স কি, কুলদীপকে নাকি মধুলিমায় সোশ্যালিস্ট নেতা, তিনি বলেছেন যে ওই পুজো চলাকালীন একজন গিয়ে বলেছে কানে কানে এইবার হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে পুজো নাকি শেষ হয়ে গেছে। তো এটা পিভির বাড়ির লোক, পিভি পুত্র রঙ্গরাও, এটা মানে আনবিলিভেবল, আনআটেনেবল বলে কেউ মানে না, সত্যি কথা বলতে এটা হওয়া সম্ভব নয়। কুলদীপ কায়েমি স্বার্থে কথা বলেছে। এখন বিনা সেতাপতি একটা বিরাট বই আছে হাফ লায়ন, সেখানে তিনি বলছেন যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, কারণ ঘটনার সময় তো তারা পুজোর পিভির কাছে ছিল না, আমাকে লিমায়া ওই জায়গায় ছিল না। তিনি বলছেন একটা সোর্স মারফত খবর এসেছিল, গুজব ছাড়া কিছু নয়। আর একটা কথা হচ্ছে, তবে এই পিভি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি ওই সময়। দেখুন ফতেদার বলছে, পিভির একটা বিখ্যাত কথা আজও দিল্লি পলিটিক্সে ঘুরে বেড়ায়, কবি কবি ফয়সলা না লেনা ভি এক টাইপের ফয়সলা। ট্রু। তো যাই হোক, এবার তো অটল এলো, কিন্তু অটল পরে দুঃখ প্রকাশ করেছেন, এনটিভিতে বলেছেন যে উই আর সরি ফর দ্যাট, মানে দ্য সিচুয়েশন ওয়াজ ভেরি আনফর্চুনেট। মানে আসলে রাম জিনিসটা না, এটা যেভাবে প্রেজেন্ট করা হলো এটা সবসময় নয়। আপনি ভাবুন সেই 90s ভারতবর্ষের কথা ভাবুন, যে অনুজ্জ্বল জনতা, নন ব্র্যান্ডেড জনতা, সোজা বাংলায় বলতে গেলে নন ব্র্যান্ডেড জনতা, গুটকার ছাপ, হাওয়াই চটি, মাথায় তিলক, পাগড়ি, গড়ি মহল্লায় প্যারামিলিটারি চলে যাচ্ছে, পুরনো ভাঙা বাড়ি, আবার কোথাও ধরুন ভগৎ সিং পোস্টারে দুলছে, কোথাও গান্ধী দাঁড়িয়ে আছেন, মার হচ্ছে, পাল্টা মার হচ্ছে। তো এই অটলের কথাটা আমার অনেকটা ভাবিয়েছে যে উই আর সরি ফর দ্যাট। আর শেষ বেলায় বলতে গেলে ওই মোহাম্মদ ইকবালের ইমামে হিন্দ, হ্যাঁ রাম কে ওয়াজুদ পে হিন্দুস্তান কা নাজ, আহলে নজর উসকো কহতে হ্যাঁ ইমামে হিন্দ। ইকবালও কিন্তু মানে রাম যে মুসলিম সমাজের কাছে উপাস্য ছিলেন না তা কিন্তু না। ঠিকই নরেন্দ্রবাবু, আমরা একটা তো জার্নি কমপ্লিট করলাম, একটা খুব ইন্টারেস্টিং পার্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা ভবিষ্যতে আরও মানুষ আরও কিছু খবর উঠে আসবে, আরও তথ্য উঠে আসবে, আমরা জানতে পারবো। দুটো জিনিস তো পরিষ্কারভাবে বোঝা গেল। একটা হচ্ছে যেটা আমরা বলে থাকি বই থেকে, যে রাজনীতিবিদ সে একেবারে মধ্যযুগের সময় থেকেই যদি আমরা দেখি, বা তার আগের সময় থেকে রাজনীতিবিদ যারা শাসন করতে চান, তাদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় আসা এবং রাজ করা, ক্ষমতাকে ধরে রাখা, নীতি বলে কিছু নেই। সেখানে যারা প্রিন্সিপাল খুঁজতে যাবেন, আদর্শ খুঁজতে যাবেন, তারা কিন্তু বিফল মনোরথই হবেন। মনমোহন সিংয়ের তো বিখ্যাত কথা আছে, নো ফ্রেন্ড ইজ পার্মানেন্ট, নো এনিমি। মনমোহন সিং এর কি কিনা জানি না এই কথাটা, হ্যাঁ মনমোহন সিং বলেছেন, নো ফ্রেন্ড ইজ পার্মানেন্ট, নো এনিমি, পলিটিক্স দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ডশিপ। হ্যাঁ, দ্য অনলি থিং পার্মানেন্ট ইজ দ্য ইন্টারেস্ট। হ্যাঁ, আমরা শুনলাম, এবং যেই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের পুরো আজকের গল্পটা হলো,
তার পেছনে উদ্দেশ্য প্রতি উদ্দেশ্য সবই তো হলো, কিন্তু 1992 সালের 6 ডিসেম্বরটা আমার মনে আছে, কারণ তারপরে সারা ভারত জ্বলে উঠেছিল এবং প্রচুর মানুষ মারা যান। তার পেছনে ধর্ম খুঁজতে যাওয়া, যে কে কতজন মারা গেছেন হিন্দু, কতজন মারা গেছেন মুসলিম, এটা বোধহয় মনুষ্যত্বের প্রতি অপমান করা হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে ধরুন আমাদের বই থেকেই আমরা কথা বলেছি সুলতানি আমল এবং তার আগের সময়কার গজনির মামুদ, অরঙ্গজেব, এরা মন্দির ধ্বংস করেছেন, মথুরার মন্দির ধ্বংস করেছেন এবং সোমনাথ মন্দির ধ্বংস করেছেন। এই সমস্ত গল্প আমরা করেছি এবং রীতিমতো ক্রিটিক্যাল হয়েই করেছি। সেটাকে যদি নিন্দা করতে হয় তাহলে প্রিন্সিপালি একটা মসজিদ ধ্বংস করে মন্দির বানানো, সেটাকে কি সাপোর্ট করা যায়? কি মনে হয় আপনাদের? আমার মনে তো এই প্রশ্নের দ্বন্দ্ব রয়েছে। আপনাদের কি মনে হয় সেটা জানাবেন কমেন্টে। অরিন্দমবাবু অনেক ধন্যবাদ আসার জন্যে, এবং খুব ইন্টারেস্টিং একটা কথা হলো, এমন সময়টা নিয়ে কথা হলো যেটা নিয়ে আমরা বই থেকে কথা বলিনি এখন অবধি। আপনার অন্য বইটা নিয়ে আমরা ধরতেই পারলাম না, কারণ এই গল্পগুলোই এত ইন্টারেস্টিং। পরে আরেক সময় আমরা নিশ্চয়ই সঞ্জয় কহিল কথা নিয়েও আলোচনা করব, যেটা হচ্ছে ইমার্জেন্সি এবং সঞ্জয় গান্ধীর সময় নিয়ে, সেটাও খুব ইন্টারেস্টিং। ইন্দিরা গান্ধীও আছে, ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ সবাই আছে, মানে ওটা একটা মানে অ্যাসেম্বলি বলতে পারেন আর কি, অনেক নামি নামি ব্যক্তিত্ব আছে। ওকে, সো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, দেখতে থাকুন বৈঠক। আর যেটা অরুণাভ বলে সেটা আজকে আমার বলার দায়িত্ব, সেটা হচ্ছে স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং।